ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন সবাই? হ্যালো, হোয়াটস আপ বিউটিফুল পিপল, দিস ইজ মি শান্তু অ্যান্ড আবার আপনার সঙ্গে আমি জয়েন করলাম একটা ব্র্যান্ড নিউ থার্সডেতে। একটা ব্র্যান্ড নিউ থার্সডে ইন আ সেন্স, একটা ব্র্যান্ড নিউ ভালোবাসার বাংলাদেশ, একটা ব্র্যান্ড নিউ এপিসোড। আজকের অতিথির নাম নিয়ে আপনাদের একটু কনফিউশন থাকতে পারে। ওর আসল নাম আসলেই জান্নাতুন নাঈম। আমাদের যে এডিটিং প্যানেল আছে, সে তার ছবিটা এডিট করতে গিয়ে বললো যে এটা তো মেয়েদের নাম। বললাম কিছু করার নাই, এটাই নাম। সো ওয়েলকাম টু ঢাকা এফএম 90.4, জান্নাতুন নাঈম। গুরু আজকে পুরো সময় থাকবে আপনার সাথে। কিছু বলতে চান, স্টার্ট করতে চান গুরুকে দিয়ে? জি আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ তাআলার, যে গুরুর পাশে বসার, স্টুডিওতে বসার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা আমাকে কবুল করেছে। এটা বলিস না, 250 বছর আগে এই মানুষটার কথা শুনে বড় হয়েছে আমি। এই যে ভাত কম খাচ্ছি, এই যে মাঝে মাঝে টুকটাক এক্সারসাইজ করতেছি, ইট ডাজন্ট ওয়ার্ক ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। যখন তোরা বলিস যে 500 বছর আগে, এই মানুষটাকে দেখে আমরা বড় হয়েছি। এটা কিন্তু সত্য। আমি তখন অনেক ছোট ছিলাম, আপনার গল্প শুনে অনেক কাঁদতাম। তখন আমি অনেক স্কুলে ছিলাম, স্কুলে আমি অনেক কান্নাকাটি করতাম আপনার গল্প টল্প শুনে। কোচিং এ গিয়ে দেখতাম এ ওকে বলে, ও একে বলে, অবাক হইতাম। লট অফ ছোটস এখানে, অনেক লট অফ ছোটস। তারপর জি, আমি শুরু করতে চাই আমার জীবনের খুব ছোট্ট থেকে একটু। ছোটবেলায় আমি প্রচণ্ড দুষ্ট এবং চঞ্চল ছিলাম। আমার দুষ্টামির কারণে আমার এলাকার কোনো লোক শান্তিতে থাকতে পারতো না। আমার কোনো মেহমান আমার জন্য বাসায় আসতো না। যদি বাসায় আসতো, কি নামে ডাকে বাসায়? জান্নাত নাকি নাঈম? নাঈম নামে ডাকে। নাঈম আজান তুই ভালো দেওয়ার কথা আমার ধারণা। একটু শুনি তো, একটু দে তো। সবচেয়ে কি ভালো পারিস, হামনাত নাকি আজান? আমি আমার কেন যেন আজান মনে হচ্ছে। না, আমি ইসলামী সঙ্গীত বা হামনাত বা আজান খুব বেশি একটা ভালো পারি না। আমি কোনটাতে মানুষ বেশি অ্যাপ্রিশিয়েট করে তোর? সেটা হচ্ছে, আমি জেনারেল পড়ো স্টুডেন্ট এবং কিতাবাদি এবং বই পুস্তক পড়ে একটু মাহফিলে আলোচনা করি কিছু সময়। ওই ভয়েস বেশি পছন্দ করে? জি জি। আর যদি হামনাত বা হামনাত খুব বেশি না, টুকিটাকি আর কি। আচ্ছা, ওগুলো পরে হয়তো যাইতে পারি। ওকে, ডান। তারপর আচ্ছা, আমি খুব ছোটবেলা থেকেই মানে খুব দুষ্ট ছিলাম। 2, 3, 4 মানে আমার বাসার পাশে কোনো মোটরসাইকেল লাগানো আছে, মোটরসাইকেলের তেলের লাইনটা ঠুস করে কেটে দিয়ে আমি দৌড় মারতাম। তেল পড়তো, পরে এসে দেখে কে আসছে, এটা নাঈম স্যার আর কেউ করে নাই। ফোন রাখতো, ফোনটা সুন্দরভাবে নিয়ে, আমি একটু আদার্স নলেজ ছিল, ফোনটা লক করে দিয়ে রেখে দিতাম। উনি যখন প্রয়োজনের কাজ কি ফোনে এরকম কি করছে, নাঈম স্যার করে নাই। নাঈমের কাছে আছে ঠিক করতে দেন, 10 টাকা দেন। বাসার পাশে মনে করেন ট্রাক যাইতো, ট্রাক পিছনে উঠতাম, লাফায় লাফায় দৌড়ায় দৌড়ে উঠতাম, উঠতে দিত না, রাস্তা খুঁড়া কসুর পাতা দিয়ে উপরে বালু দিয়ে রাখতাম, ট্রাক এসে ঠাস করে পড়ে যেত। তারপর আপনার ওই ট্রাকেই রাগারাগি করতো, ঠাস করে মানে মানে রাইখা দিত, ট্রাক স্টার্ট দিয়া মানে সব কিছু ইয়া করে স্টার্ট দিয়ে নামায় ছেড়ে দিছি। ও যাইতেছে, কয়েকটা দোকান পাট ভেঙে গেছে, সবাই লাফায় ওঠা, ড্রাইভার লাফায় ওঠা, ট্রাক বন্ধ করছে। আচ্ছা, এইবার আমরা তাহলে বুঝছি। শুধু তাই না, আমার দুলাভাই খাইতে বসছিল, কেউ জানি বললো যে দুলাভাইদের সাথে তো শালারা ফাজলামো করে, তুই একটু ফাজলামো কর। দুলাভাই, আমি বললাম যে কি ফাজলামো করবো, এ দে দুলাভাইয়ের মাথায় ডাল দেয়। আমি রিয়ালি দুলাভাইয়ের মাথায় ডাল ঢেলে দিলাম। আমি রিয়ালি দুলাভাইয়ের মাথায় ডাল ঢেলে। এরকম অনেক ছোটবেলার দুষ্টামি ছিল। আমি 2016 সালে ঢাকা আসবো, আমাকে ঢাকা নিয়ে আসবে না। ক্লাস 5-এ ভালো রেজাল্ট করলাম। না, একটু কি সময় নিতে পারি? হ্যাঁ। লাস্ট প্রোগ্রাম আপডেট কি শান্ত? এখন এমন ভাবে আসতেছে, মানে অ্যালগরিদম, আমি ধরতেও পাচ্ছি না যে কি পরিমাণ মানুষ রেসপন্স করলো বা কিছু। একটু আপডেট দেয়া যায় আমাদের ভিউয়ারদেরকে। লাস্ট গেস্টের কথা বলছেন? আচ্ছা, লাস্ট গেস্টের আপডেটটা আমি চেয়েছিলাম আপনাকে জানাতে। আসলে অনেক আননোন এবং আননেসেসারি কল এসছে, কারণ অতিথি আসলে যেতে যেতে তো আমার সাথে গাড়িতে গেছে, সো খুবই আননেসেসারি কল আসছিল। কিন্তু যে পরিমাণ মানে সাহায্যের যে আবেদন আমরা করেছিলাম সেটা খুবই কম ছিল, কিন্তু বিরক্তির মাত্রাটাই আসলে বেশি ছিল। যেটা আসলে উনি কিছুদিন আগেই আমাকে নক দিয়ে জানালো যে উনি আসলে খুবই বিরক্ত, এই ব্যাপারটা নিয়ে উনি কোনোভাবে আর ডিল করতে পারছে না, ফোন খোলা রাখতে পারছে না, এবং আননেসেসারি কল, অনেকেই অনেক উল্টাপাল্টা কথা বলছেন ফোন দিয়ে। এই ব্যাপারটা গুরুকে জানাতে বলেছিল আপা, আমি জানালাম আর কি।
না, এটার কোনো ব্যাখ্যা নাই, বা আমি এক্সপেক্ট তো করতেই পারি এই ধরনের ঘটনার জন্য। কি বলবো আর। ওকে নাইম, তারপর আচ্ছা, দুলাভাইয়ের মাথায় ডাল ঢেলে ঢেলে দিলাম। এরকম ছোটোখাটো অনেক দুষ্টামি। 2016 সালে ক্লাস 6-এ উঠলাম। আমাকে ঢাকায় নিয়ে আসবে না, আমাকে দেখাইতে নিয়ে আসবে না। ঢাকা কি আমি আমার কাছে টাকা ছিল না, 10 টাকা ছিল, আর আমার মানি ব্যাগের চিপে মনে হয় 1 টাকা ছিল, টোটাল 11 টাকা। লালমনি এক্সপ্রেসে উঠে টয়লেটে বৈশা ঢাকা কমলাপুর এসে নামে পড়ছি কাউনিয়া থেকে। 11 টাকা দিয়ে ঢাকা আসলাম, ওই 11 টাকা দিয়ে আবার ঢাকা দেখে কমলাপুর দেখে আবার চলে গেলাম। বয়স কত? বয়স ক্লাস 6-এ পড়তাম তখন। Okay. লালমনি এক্সপ্রেস কাউনিয়া থেকে আসছি। মানে এরকম খুব দুষ্ট এবং জেদি মানে চতুর্দিকে ইয়া ছিলাম। আমার আব্বু, মামা, বড় মামা, মেরিন মামা, আমার আব্বু সহ লিফটে উঠতেছিলাম। আমার মা অসুস্থ ছিল। লিফটে থার্ড একজন পার্সন এসআই, পুলিশের এসআই, কোমরে তো রিভলভার থাকবে। আমি দেখতে দেখতে 2-3 তলা ওঠার আগে এটা টান মেরে নিয়ে নিচ্ছি। উনি, আমার বাবা রাগ করলো, এই এটা কি করতেছে। উনি একটু বললো যে থাক, ছোট মানুষ বোঝে না। উনি কোলে নিয়ে কপালে একটা চুমু খেয়ে বললো, তুমি অনেক বড় হবা, সাহস আছে তোমার অনেক। কত বড় হয়েছে নাইম? এই তো এতটুকু। কতটুক? এই তো এতটুকু, বেশি না। আচ্ছা, আমি এভাবেই চলতেছিল, মানে 6 গেল, 7 গেল। হঠাৎ 7-এ মা অসুস্থ। মা জ্বর, মাথা ব্যথা, হাত ব্যথা, বিভিন্ন ওষুধ। ব্যথার অতিরিক্ত ওষুধ খেতে খেতে কিডনি ড্যামেজ হলো। কিডনি ট্রিটমেন্ট চলতেছিল, পাশাপাশি দিকে হার্টেও প্রবলেম, ব্রেনটেও প্রবলেম, বিভিন্ন প্রবলেম শুরু হতে লাগলো। অ্যাসিলি একটা রোগ, লুপাস, এই অ্যাসিলি রোগে আক্রান্ত করলো। 2017 বিভিন্ন ট্রিটমেন্ট চললো, 18 গেল। 18 মে মাসের 1 তারিখে কিডনি ডায়ালিসিসে আমার মা ইন্তেকাল করছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ওই যে চলন্ত দুরন্ত নাইম ঠাস করে থেমে গেল। এত দুষ্টামি, এত ফাজলামি, মানুষকে ডিস্টার্ব করা, মানুষের মোবাইল লক করে ফেলা, মানুষের গাড়ি ফালায় দেওয়া, পাশ দিয়ে কোনো ছোটো বাচ্চা যাচ্ছিল, ঠাস করে ঢেক্কা মেরে ধূপধাপ কয়েকটা মেরে দিয়ে দৌড় মেরা। বাসায় প্রতিদিন 20-30টার মতো বিচার আসতো। আমার বাবার প্রতিদিনের রুটিন ছিল আমার বিচার গ্রহণ করা। এই যে নাইম থেমে গেল, একদম স্টপ। আর আমার মায়ের স্বপ্ন ছিল যে আমি বড় একজন আলোচক হব, ইসলামী আলোচক হব, মোটিভেশনাল স্পিকার হব, বক্তব্য দেব, সারা বাংলাদেশ আমাকে চিনবে, সারা বাংলাদেশ, সারা পৃথিবী আমাকে দেখবে, চিনবে। আমার মায়ের একটা ইয়া ছিল, কারণ আমি ছোটোবেলা থেকে তাফসির মাহফিলগুলোতে যেতাম, যাওয়ার পর স্লোগান দিতাম। আলোচক যখন গরম বক্তব্য দিতে তখন স্লোগান দিতাম, নারায়ে তাকবীর, সবাই আল্লাহু আকবার বলতো, মানে স্লোগান দিয়ে গলা ফাটাই ফেলতাম। যিনি লেকচার্স দিচ্ছেন, লেকচার্স, উনি বললো যে এতটুকু কিশোর, মানে তখন খুব ছোট আর কি, 7-6 না, খুব ছোট। তিনি দোয়া করতে যে এতটুক ছেলের শরীরে যে গরম, এটা ভবিষ্যতের জন্য খুব পজিটিভ, যে ইসলামের দিকে তার আবেগ। এটাতে কি খুশি হইতে না? জি, এটাতে কি খুশি হইতে কিনা? হ্যাঁ, অনেক খুশি হইতাম, অনেক বেশি খুশি হইতাম। ওরা আশ্চর্য জমানোর জন্য বলতো না, খুশি হওয়ার কিছু নাই। এখন বয়স তো অনেক। কত বয়স এখন? 22। 22 মানে ইউ আর ম্যাচুর এনাফ। ওরা আশ্চর্য জমানোর জন্য বলতো। আমি যদি কোনো একটা প্রোগ্রামে যাই এবং তুমি যদি ওখানে সবচেয়ে বলো গুরু আসছে ফাটায় ফেলো, আমি কিন্তু খুশি হব। ইট ডাজন্ট মিন যে তোমাকে আমি সম্মান করতেছি। জি, আমি কি বুঝাতে পারছি নাকি পারিনি? জি জি, বুঝতে পারছি। বাট মা যে স্বপ্ন দেখেছিল যে একটা ইসলামিক স্কলার হোক, তার ডেলিভারি, তার কমিউনিকেশন মানুষকে ইসলামের পথে আরও বেশি আগ্রহী করে তুলুক, সেই প্রজ্ঞা, সেই জ্ঞান কি তোমার মধ্যে ঢুকেছে কিনা সেটা ইম্পর্টেন্ট। জি, যেমন মিজানুর রহমান আজহারি অনেকের কাছে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, অথবা জাকির নায়েক অনেকে পছন্দ করে অথবা করে না তাদের নিজেদের ধান্দা এবং প্রয়োজনের কারণে। বাট এটা তো সত্য যে এদের প্রজ্ঞা এবং জ্ঞানের কোনো কমতি নাই। ট্রু না? ট্রু না? ট্রু। সো এই জিনিসটা কি তৈরি করতে পারছো? চেষ্টা চলছে, পড়াশোনা করছি, অধ্যয়ন করতেছি, পাশাপাশি প্র্যাকটিস করতেছি, বিভিন্ন আলোচকদের সাথে পরিচয়, আলহামদুলিল্লাহ। তুমি জানো যে আমি প্রচুর পরিমাণ, তুমি যা দেখো তোমার সমপরিমাণ হতে পারে, তার চেয়ে বেশি হতে পারে, প্রচুর পরিমাণ ইসলামিক আলোচকদের বক্তব্য আমি শুনি। এক ভয় থেকে শুনি, কারণ আমার কাছে মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কারণে কোয়েশ্চেন করে বসে,
জাহিদ হাসান তোরা তো সুন্দর একটা ভয়েস এবং কথা বলার ক্যাপাসিটি দিয়েছিলাম, আমার পথে এটাকে ব্যয় করলি কিনা। কিন্তু আমি ওই যে পরিমাণ জ্ঞান সিকিউর করা দরকার ইসলামিক, সেটা কিন্তু করিনি। এই কারণে ওই পথে আমি নামিও নি। কিন্তু আমি যাদেরকে দেখি তাদেরকে দেখে খুব বেশি সম্মান আমার মধ্যে তৈরি হয় না। কেউ জোকার, কেউ ফার, কেউ কমেডির প্রথম শ্রেণীর একজন মানে কি বলবো, এইভাবে তারা নিজেদের হাদিয়ার নামে নিজেদের পেট, নিজেদের মানে ইকোনমিক যে সচ্ছলতা সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করতেছে, আর বেশি কিছু না। এর মধ্যে কিছু মানুষ আছে, অফকোর্স আবু আদনান, I really appreciate him. Amir Hamza, I appreciate. Then Mizanur Rahman Azhari, I appreciate. Jaki Naik, appreciate. কিন্তু অনেকেই এটা নামে যে মাস্তিগিরি করে, সেটা কিন্তু কোনোভাবে ধর্মের সাথে সাযুজ্যপূর্ণ না। ও নিজেরই খবর নাই, নিজের পরিবারের খবর নাই, নিজের বাবা মাকে কিভাবে দেখতে হবে সেটারই খবর নাই। শুধু সুর ভালো, গলা ভালো। তাই একটা ছেলে আছে না, দাঁড়িয়ে উঠে না, কম বয়সে একটা ছেলে, সুন্দর মতো দেখতে, একজন জোর করে ওকে বিয়ে দিয়ে দিয়েছিল। কি যেন ছেলেটার নাম, খুবই কম বয়সী, নামও জানি না, বাট প্রচুর দেখি এগুলো আমি। আচ্ছা, ইট ডাজন্ট মিন যে তারা সেরা। তাই যার জন্য তালি বাজাচ্ছ সেটা কার জন্য, সেটা ইম্পর্টেন্ট। জি, যার জন্য তুমি আওয়াজ দিচ্ছ নারায়ে তাকবীর আল্লাহু আকবার, সেটা কার জন্য, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং ও কি প্রশংসা করছে, এটা কোনোভাবেই তোমার জন্য ভ্যালু ক্রিয়েট করতে পারে না, আসলেই পারে না। যাও বাকিটা বলো। তারপর মা চলে গেল, বিভিন্ন তাফসির মাহফিলে যাইতাম। আমার তাফসির মাহফিল আমার কাউনিয়া পীরগাছা থানায় এমন কোনো কাউনিয়া রংপুর কাউনিয়া পীরগাছা থানায় এমন কোনো তাফসির মাহফিল ছিল না যে মাহফিল আমি অ্যাটেন্ড করি। কে তোমার সবচেয়ে পছন্দের যিনি তাফসির করেন বা ইসলামিক স্কলারদের মধ্যে? বাংলাদেশের ভিতরে? বাংলাদেশে বলো। আচ্ছা, বাংলাদেশের ভিতরে আমার সবচেয়ে পছন্দের, তিনি বর্তমান নেই, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। দেন তুই আমাকে কিভাবে নিবি, তো চ্যানেল কিভাবে নেবে? আচ্ছা, আমি বলেই দিই না, বন্ধ করিস না। অনেক ভালোবাসি, আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করে, আমিন। একটা মানুষের কণ্ঠের মধ্যে, কথার মধ্যে এমন জাদু থাকতে পারে, এমন জাদু থাকতে পারে, এমন জাদু থাকতে পারে। তিনি যখন কথা বলতেন, তিনি কি মতাদর্শের, সেটা সঠিক না বেঠিক সেটার পক্ষে যাচ্ছি না, বাট তার যে কোয়ালিটি ছিল টু ডেলিভার দ্য মেসেজ টু দ্য পিপল, এর কোনো তুলনা হয় না। তিনি বলতেন, মানুষের চক্ষের দৃষ্টি বিষাক্ত তীরের চেয়ে বিপজ্জনক। বলেছেন কে? রাসূল করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবেই ডেলিভারি দিতেন। জি, দুর্নীতি করে, অনিয়ম করে নিজের শরীর চর্বি বানিয়ে ফেলেছেন, কেমনে ঠিক করবেন? আপনার কপালে কিছুই জুটতেছে না এখন। সকালবেলায় একটা ডিমের পুষ, দুপুরবেলায় এক স্লাইস জুস, আর রাতের বেলায় এক স্লাইস টুস। এভাবে খেয়ে আপনার জীবন পার হচ্ছে। প্রত্যেকটা কথা ব্রেনের মধ্যে ঘুরতে থাকে। আমি এটার সাথে কমপ্লাই করতেছি না যে সে কোন রাজনৈতিক মতাদর্শের সাথে গেছে সেটাই সঠিক না বেঠিক, বাট তার যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার ক্ষমতা দিয়েছিল, তার যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠ করার যে ক্ষমতা দিয়েছিল, তার যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে ইমানি জজবা তৈরি করার ক্যাপাবিলিটি দিয়েছিল, তার প্রশংসা করে শেষ করা যায় না। এই প্রথম কোনো একজন মানুষের আমি প্রেমে পড়েছিলাম, যে একজন মানুষ সেভাবে কথা বলতে পারে, এত সুন্দর করে উপস্থাপন করতে পারে। রাজশাহীর হাই মাদ্রাসা মাঠে, ঐতিহাসিক ওই মাদ্রাসা মাঠে যখন কথা বলতেছেন, একটা পর্যায়ে তার নাক দিয়ে দরদর করে রক্ত পড়তেছে। এটা আমার শরীর ড্রাই হলে অনেক সময় হয়। সব দিকে তোয়াক্কা না করে তিনি ডেলিভারি করা শুরু করলেন। নাহমানাদুহু ওমা সাল্লাল্লাহু আলাইহি, এভাবেই শুরু করতেন উনি। বাট আমি আবারও বলছি, তার রাজনৈতিক মতাদর্শের সাথে আমি একমত না। তার রাজনৈতিক যে মতাদর্শ, যেভাবে তিনি চিন্তা করতেন, যে পন্থা দিয়ে যাওয়ার চিন্তা করতেন, তার সাথে একমত না। কিন্তু এটাও বলতেছি, এই মানুষটা যেভাবে কথা বলতেন এবং একটা মানুষের মধ্যে যেভাবে কানেক্ট করতেন এবং ইমানি জজবা তৈরি করতেন, সেটা আমি নিকট ভবিষ্যতে কারো মধ্যে এটা দেখিনি। ওকে, তারপর একটু তো বলতেই পারি নাকি পারি না? হ্যাঁ, ওকে, তারপর তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ওকে, আর আচ্ছা, নেক্সটে আমার মা মারা যাওয়ার পর আমি তার আলোচনা বা বিভিন্ন ইসলামী স্কলারদের আলোচনা শুনে শুনে পয়েন্ট নোট করি, আলোচনা তৈরি করি, দার্স নোট করি। কতটুকু প্রোগ্রেস করছো? মোটামুটি এখন আলোচনা জগতে
ইনভাইট পাই। পাও? দেখি পরীক্ষা নেবো আমি? হ্যাঁ। ওকে, যেহেতু বয়সও বড় আমি এই জন্য পরীক্ষা নিচ্ছি। রাফসানদের ছোট ভাই, এ সম্বন্ধে ধারণা আছে? আমি তো এখনো তাহলে তো হবে না বেটা, মানে আমি ওটা দুনিয়ার সম্বন্ধে খবর রাখতে হবে। জি সব দিক দিয়ে নাও ইটস এ ট্রেন্ডিং না, রাফসানদের ছোট ভাই, খবর আছে, জানা আছে কি না? না, খুব ভালো জানা নেই, তবে চেষ্টা করতেছি সব নলেজ গুলো নেওয়ার জন্য। আমি রাফসান নামে এই ছেলেটাকে চিনো কিনা, নাম শুনেছো কিনা? নাম শুনেছিলাম, খুব ভালো জানা নেই। আচ্ছা, বাট উচিত হচ্ছে সামগ্রিক ধারণা নেওয়া, যাতে করে সব বিষয় নিয়ে তুমি কথা বলতে পারি। ওকে, যাও গল্পে যাই। আচ্ছা, আমরা কিন্তু এখন ডিরেক্ট মেইন গল্পে চলে যাব, ঠিক আছে? কারণ হাফ অ্যান আওয়ার চলে গেছে কিন্তু এলোমেলো কথা বলে। ওকে, মেইন ওকে। গল্পে এখন ঢুকতে হবে। মেইন গল্পে ঢুকতে গেলে, হ্যাঁ মেইন গল্পে ঢুকছি। সেটা হচ্ছে 2018-তে মা মারা গেল। 2019 সালে একটা মাহফিলে গেলাম। মাহফিলে যাওয়ার পর মাগরিবের পর আমাকে একটু ফ্লোর করে দিল যে তুমি 10 মিনিট কথা বলো। হুম। তো ওই এলাকার ভিতরে সবচেয়ে জুনিয়র ছোট শিশু বক্তা নামে আমাকে চিনতো। ছাড়বো? দে না, কেন? এই যে শিশু বক্তা নামে আমাকে চিনতো, পরিচিত পাইতাম। নাই, ওইটা একটু লাগবে, আস্তে আস্তে। হ্যাঁ, তারপর? ওকে, শিশু বক্তা নামে পরিচিত পাইতাম যে আমি শিশু বক্তা। তো আলোচনা, নাইম, আপনি কি কাঁপছেন? না না কাঁপতেছি না। না, বন্ধ করলে কিনা? বন্ধ করি নেই, ছাড়লাম। হ্যাঁ, ওকে। তো কাউনিয়া কালীরহাটে তাফসির ওয়াজ মাহফিলে মাগরিবের পর একটু ফ্লোর সুযোগ করে দিল যে তুমি একটু কথা বলো, পারো মনে হয়। তো পারলাম, 15 থেকে 20 মিনিট আলোচনা করলাম। আলোচনার পর যে বিভিন্ন বক্তারা আলোচনার শেষে যে আমার ভুল ত্রুটি হলে আমার নাম্বারটা দিয়ে দিলাম, বলে দিলাম আপনারা জানাই দিবেন, সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। তো বলে নাম্বারটা দিছি। মহিলা প্যান্ডেল থেকে একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে নাম্বারটা টুকে নিচ্ছে। নাম্বারটা টুকে নেওয়ার পর পরের দিন দুপুরবেলা ফোন দিয়েছে যে আমি আপনার আলোচনা শুনলাম, খুব ভালো লাগলো। মেয়েটার নাম আইভি। আমরা ডিটেইলসে না বলবো। আচ্ছা, হ্যাঁ, হুম, ঠিক আছে। Okay. একদম আপনি যতটা সম্ভব নাম হাইড করবেন, Okay. লোকেশন হাইড করবেন, বিকজ এই গল্পটা বছরের পর বছর রয়ে যাবে। আর জি, অ্যাজ জি। ফার অ্যাজ ইউ নো যে এটা লং রানে আসলে দুজনের উপর ইম্প্যাক্ট ফেলতে পারে, সো আমরা হচ্ছে পরিচয়টা এখানে Hide হাইড রাখবো, রাখবো। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। বলুন তারপর। তো পরের দিন ফোন দিল, ফোন দিয়ে কথা শুরু করলো। 2-3 ঘন্টা করে কথা বলতেছে। আমি তো মানে মেঘনা চাইতে বৃষ্টি, একটা কেন মেয়ে। মেঘনা- আচ্ছা, কিন্তু আপনি তো অনেক ইসলামিক না, না, মেন্টালিটির, না, এই ঠিক ধরনের আছে। মানুষকে তো ডিরেক্ট ফোন দিয়ে কথা বলা যায় না। না, আমি এরাও বলতে চায় না। মানে আমি বলতে চাচ্ছিলাম না, তারপরও আর কি কেন জানি একটা দুর্বলতার ভিতরে পড়ে গেলাম। পড়ে গেলেন, হ্যাঁ। তার ভিতরে 3 মাস রিলেশনের মতো আর কি কথাবার্তা। পরে হুট করে যোগাযোগ বন্ধ হয়ে গেল, শুনলাম বিয়ে হয়ে গেছে। হুম। পরে কইলাম যে বাপ রে বাপ, প্রেম না করতে চাকা খেয়ে গেলাম। তারপর যাই হোক, একটা মনের ভিতরে একটা কি চলে খারাপ লাগার সৃষ্টি হলো। পরবর্তীতে আমি একটা কোচিংয়ে যাই, হ্যাঁ। পিটিকাসা থানার পাউটনে একটা কোচিংয়ে যাই। কোচিংয়ে যাওয়ার পর একটা বান্ধবীর সাথে পরিচয়। বান্ধবীর আমি কিন্তু 2015 সাল থেকে ফেসবুক চালাই। হ্যাঁ। বান্ধবী বলতেছে, এ নাইম, আমার একটা ফেসবুক আইডি খুলে দিবি, ক্রিয়েট করে দিবি? আমি বললাম আচ্ছা নে। ওই ফেসবুক আইডি খুলে দিয়ে এমনি এমনি এটা করতে হয়, এটা মেসেঞ্জার, এটা খুলে দিতে দিতে মানে ওর সাথে একটা দুর্বলতা তৈরি হয়ে গেছে। মানে মেয়ের সাথে কথা বলতে বলতে একটা কেমন একটা পরে ওকে চিঠি দিতাম, মাঝখানে একটা মেয়ে, ওই পাশে ও। তো এই মেয়েটাকে দিতাম মিম, যাই হোক এই মেয়েটাকে দিতাম মিম, আবার ওকে দিত। এখন এইভাবে করতে করতে কেন জানি ওর সাথে আমার কথা চলতেছে, ফেসবুক আইডি কথা চলতেছে, এখানে কথা চলতেছে। তারপরে মিমের প্রতি কেন জানি একটা, কারণ ওর সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক, হৃদয়ের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। যে হঠাৎ করে যে পাশের যে মেয়েটা, তার সাথে ফেসবুক খুলে দিয়ে কথা বললাম, ওর বিয়ে হয়ে গেল। ও বললো যে আসলে আমি নাইমকে লাভ করতাম, কিন্তু আমার বিয়ে হয়ে গেছে। আমি এই বিষয়টা, যাই হোক, মিম তারপর আমার হাত ধরছে বিয়ে বাড়িতে, এভাবে যা তোর বিয়ে হয়ে গেছে, আমি নাইমের হয়ে গেলাম। মিম বলল আচ্ছা ঠিক আছে। যাই হোক, ওকে সান্ত্বনা দিলাম যে নাইম এখন একা থাকবে না। দেওয়ার পর বিয়ে খেয়ে আমরা আবার কোচিং আসলাম। কোচিং আমাদের রাত 10টায় ছুটি হইতো, বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। এটা গ্রামে একটা কোচিং। তারপর ওর সাথে কথা, আমি ওই মিমকে বললাম যে দোস্ত, মিম একটা আমার একটা জব করতো, চাকরি করতো। সেটা আমি হচ্ছে যখন কোচিংয়ে ঢুকতাম তখন আমার সাইকেলের তালা মেরে চাবিটা রেখে দিত, আর যখন চলে আসতাম তখন খুলে দিত। এটা প্রতিদিনের ওর কাজ ছিল। তো মিমের সাথে খুব ভালো। কেমন লাগতো এগুলো?
দেখতে? খুব ভালো লাগতো। মিমের সাথে কথা এমনিতে হচ্ছে, আমি একদিন বায়না করলাম যে দোস্ত তুই আমার একদিন খাওয়াই দিবি, মানে কারণ আর একজন কি খাওয়াবে? মিম আমায় খাওয়াই দিবে। ও আচ্ছা, খাওয়া। কেন মিম আপনাকে কেন খাওয়াই দিবে? আপনার হাত আছে, আপনি আমার হাত আছে, কিন্তু কৌতূহল বসে, কারণ আমি আগের দিন দেখলাম যে আরেক কাপড় আরেকজনকে খাওয়াই দিচ্ছে। বললাম দোস্ত আমার তো কেউ নাই, তুই আমার খাওয়াই দিবি, আমার মাও নাই, আমার মা তো মারা গেছে, তুই একটু। পরের দিনও কি যেন নিয়ে আসছে, খিচুড়ি নিয়ে আসছে, খিচুড়ি নিয়ে এসে খাওয়াই দিচ্ছে। আমি ওর চোখের দিকে তাকায় আছি, ও আমাকে খাওয়াই দিচ্ছে, আমি ওর চোখের দিকে তাকায় আছি, খাওয়াই দিচ্ছে। খাওয়ানোর শেষে ওর রান্না দিয়ে মুখটা মুছলাম, মুছার পর পানি খেলাম, পানি খাওয়ার পর ক্লাস করলাম, ক্লাস করার পর প্রত্যেক দিন চলে যাচ্ছে। আমি কিন্তু বাট ওর স্মেল কেমন ছিল? অনেক সুন্দর, মানে ওর ওটি তো ভিতরে লাগছে, রাইট? হ্যাঁ, খাওয়া মুছা এই সব চাইতে তো স্মেলটা গায়ে লাগছে। অনেক অনেক ওর ওটা তো smell- ব্রেনে ছিল। জি জি। তুই তো কারি করে কথা, হয়তো ও একদিন হুট করে বলতেছে যে আমার ক্যান্সার, আমি আর বাঁচবো না, দুষ্টামি করে বলছে, মানে আমাকে একটু শখ দেওয়ার জন্য, আমার ক্যান্সার, আমি বাঁচবো না, সর্বোচ্চ 5 বছর বাঁচবো। আমি ওর ক্যান্সার কোন টেস্ট করাইতে হবে, কি করাইতে হবে, ক্যান্সার, আমার এতটা খারাপ লাগছে, আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ফোন করে কোচিং এর সামনে নিয়ে আসাইছি। ও বলতেছে আরে ফাজলাম করে বললাম, তুই অ্যাম্বুলেন্স নিয়ে আসবি, কারণ আমি একটু চঞ্চল ছিলাম, কারণ ওর ক্যান্সার এটা শোনার পর আমি নিজেকে আর ইয়া করতে পারিনি, আমি অ্যাম্বুলেন্স ফোন করে নিয়ে আসছি। পরে 200-400 টাকা দিয়ে বিদায় দিছি যে না একটু রং ইয়া হয়েছে। পরে আবার একদিন কান্না করতেছিল যে বান্ধবীর বিয়ে হয়ে গেছে, ও তো কোচিং আসতেছে না। আমি গিয়ে টিস্যু ছিল, টিস্যু দিয়ে ওর চোখ মুছে দিলাম, মানে একটা ইয়া রুম ছিল আলাদা, ওখানে স্পেশাল কয়েকজন, মানে আমরা কয়েকজন থাকতাম ওই রুমে, ও আর আমি। একটা ক্লাস মিস দিয়ে ও কান্না করতেছিল, আমি করে মিম কই, মিম নাই, মিম স্যার আমার ফাঁকা ফাঁকা লাগে, কোনো ক্লাসে মিম নাই। পরে আমি ওই রুমে গিয়ে দেখো কান্না করতে, কী রে কী হয়েছে? বলে দেখ আমার ফ্যামিলিতে আমাকে বোঝে না। কেন বোঝে না? তুই না তোর বাবা আমার একমাত্র মেয়ে, তোর না আর ভাই বোন নাই। তারপর ওর সম্পর্কে বললো যে আসলে আমার বাবা মার কোনো ছেলে মেয়ে নাই, আমাকে দত্তক নিয়েছে। আচ্ছা, নওয়াজ শরীফ জয়েন করে আছেন, তারপরে মুন্না খান লিখেছেন, আবির হাসান লিখেছেন লাভ ইউ গুরু। নওয়াজ শরীফ বলেছেন যে সবাইকে একটু শেয়ার করতে, অ্যাবসলিউটলি সবাই একটু বেশি করে শেয়ার করে ফেলেন, ঠিক আছে? আর সবাই কিন্তু মেইন গল্প শুনতে চায়, ঠিক আছে? হ্যাঁ, আমরা চলে যাবো এখন মেইন গল্পে। তারপর আস্তে আস্তে তার প্রতি দুর্বলতা, আমি 1 মাস পর কোচিং থেকে বের হয়ে আসলাম। কোচিং থেকে বের হয়ে আসার পর তার সাথে মানে এসএমএসি কথা হইতে হইতে তার প্রতি একটা দুর্বলতা, ভালোবাসা, ভালো লাগা চলে গেল। তুই করে চলতেছে, আমরা যে কখন ইয়াতে চলে আসলাম, মানে ভালোবাসার ভিতরে চলে আসছি, তখন বুঝতে পারি নাই দুজনেই প্রেমে হাবুডুবু খাচ্ছি, কিন্তু বুঝতে পারি নাই হঠাৎ কি কারণে জানি 1 দিন না 2 দিন কথা ছিল না। আমার অস্থিরতা, আমার ব্যাকুলতা, আমার খারাপ লাগা, মানে এটা বলে আর শেষ করা যাবে না। আচ্ছা, রিয়াজুল ইসলাম লিখেছেন নাইমকে বলেন মানিক স্যার ডাকছে। মানিক স্যার কি চেনে আপনাকে? হ্যাঁ, আমাদের ফিজিক্সের টিচার। আচ্ছা, আজকে মারাছে কপালে। না সমস্যা নাই, দেখুন। আচ্ছা, হাসিবুল হিমেল আমার কমেন্টটা পড়েন, একটু ওয়েলকাম করেন। না ক্লাস 10 এ পড়ে। আরে এই যে দেখছেন, এই যে দেখেন ক্লাস 10 এর বাচ্চারা আপনাকে দেখে, বুঝতে পারছেন? আমি যখন ক্লাস 10 এ ছিলাম তখন আমিও আপনাকে শুনছি। এভাবে তো ধ্বংস হচ্ছে পুরো প্রজন্ম। তারপর হ্যাঁ, তারপর দুর্বলতা, মানে তারপর বলা হয়ে গেল আমি তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসিস, বলা বলে হয়ে গেল, লাভ ইউ টু হয়ে গেল। আচ্ছা, অনেকে কিন্তু কমেন্ট সেকশনে বলতেছে হুজুর কেমনে ভালোবাসে, এই ব্যাপারে কোনো ফতোয়া আছে হুজুর আপনার কাছে? যদি না, আমি নিজে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম এটা। হুজুর কেন ভালোবাসে? হুজুরের কি একটা মন নাই? হুজুর কি ভালোবাসতে পারে না? না, এটা অনেকে এটা আর আমি তো হুজুর না, আমি এটাই স্বাভাবিক, কিছু মানুষ বোঝে না। আমি তো হুজুর না, আমি তো জেনারেল পড়ুয়া ছাত্র। আমি কাউনিয়া কলেজের রানিং স্টুডেন্ট, আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি রানিং স্টুডেন্ট জেনারেল, আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। জুনের 30 তারিখ আমার পরীক্ষা, সকলে আমার জন্য দোয়া করবেন। কেউ যদি পছন্দ করে কাউকে, পছন্দের মধ্যে দোষের কিছু না, কিন্তু কোনোভাবে অভিশপ্ত সম্পর্কের ভিতর দিয়ে আমরা যেভাবে যাওয়া উচিত না, বাট উচিত হচ্ছে সেটাকে বৈবাহিক সম্পর্কের মধ্যে নিয়ে যাওয়া। ওকে, তারপর? হ্যাঁ, তারপর লাভ ইউ টু হয়ে গেল। আপনারা পরবর্তীতে নাইমের কথা বলার স্টাইলটা দেখবেন, দৌড়া এদিকে চলে গেল, তারপর আমি দৌড়া এখানে চলে আসলাম, তারপর আমি ওখান থেকে এটা নিয়ে আসলাম, এখান থেকে এটা করলাম, তারপরে লাভ ইউ হয়ে গেল, লাভ ইউ টু হয়ে গেল। মানে ওর সবকিছু এক্সপ্রেস করার ওয়েটা হচ্ছে খুব আর কি
হ্যাঁ আচ্ছা তারপর না না একটা সেকেন্ড কি যেন নাইম। জোনায়েদ লিখেছে নাউজুবিল্লাহ বলছে রিলেশনশিপকে, অফকোর্স না, আবারও বলতেছে ক্যাটাগরিক্যালি যে কেউ যদি কোনো পুরুষ কোনো নারীকে বা কোনো নারী যদি কোনো পুরুষকে পছন্দ করে এর মধ্যে দোষের কিছু নাই। আবারও বলতেছি ক্যাটাগরিক্যালি দোষের কিছু নাই, কিন্তু আমরা যে সম্পর্কের ভিতর দিয়ে যাই সেটা পারমিটেড না। কারণ ইসলামের যে আহকাম, ইসলামের যে বুনিয়াদ, ইসলামের যে ইনস্ট্রাকশন, সেইটাকে মানতে গেলে কোনোভাবে একটা ছেলে একটা পরপুরুষের সাথে যোগাযোগ করা, কোনো পরনারীর সাথে এবং একটা পরনারী কোনো পুরুষের সাথে যোগাযোগ করবে, এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। কোনোভাবে ইসলাম ধর্ম এটাকে ওয়েট করে না। বাট এটাও সত্য যে পছন্দ করার এখতিয়ার পরিপূর্ণভাবে আছে, এবং এটা যেন বৈবাহিক সম্পর্ক দিয়েই এদের সম্পর্ক পরবর্তীকালে ফার্দার কন্টিনিউ করে, সেটাই কিন্তু এই ইনস্ট্রাকশন আছে। এবং এটাও বলা আছে তুমি যখন কাউকে বিয়ে করবে, ছেলে মেয়েদের ক্ষেত্রে, মেয়ে ছেলেদের ক্ষেত্রে, তোমরা প্রপারলি খবর নাও, তোমরা সব রকমের খোঁজ খবর নিয়ে তারপর বৈবাহিক সম্পর্ক থেকে এগিয়ে যাও। ইভেন দো ইসলামে এরকম ইনস্ট্রাকশন পর্যন্ত আছে যে তুমি তার বংশ পরিচয় পর্যন্ত খবর নেওয়ার চেষ্টা করো, তার ইনহেরিটেড লেগেসির মধ্যে কোন রকমের প্রবলেম কিছু আছে কিনা, সে তোমার পছন্দের কিনা, তাকে তোমার সুন্দর লাগে কিনা বা সুন্দরী লাগে কিনা। ইসলাম অনেক বড় একটি ডেমোক্রেটিক রিলিজিয়ান। কোনো পার্টিকুলার সম্প্রদায় এটাকে কোনোভাবে নিজের করে যেন না করে ফেলে যে ইসলাম কি বা কি না, সে ভেট করার একমাত্র অধিকার শুধুমাত্র তাদের জন্য আছে। এটা করতে গিয়ে যেটা ঘটেছে, ইসলাম আমাদের কাছ থেকে অনেক বেশি দূরে সরে গেছে। ইসলাম দূরে সরে যাওয়ার জিনিস না। ইসলাম হচ্ছে আমাদের প্রত্যেকের শরীরে, শক্তিতে, মজ্জায়, নিউরনে, আমাদের প্রতি মুহূর্তে অনুশাসন মেনে চলার এবং ইসলাম আমাদের সাথে পারফর্ম করার মতো একটা জিনিস। এই যারা বেশি প্রতি কথায় কথায় ফতোয়া দেয়, প্রতি কথায় কথায় বিভিন্ন রকমের ক্যালকুলেশন দেয়, যারা নিজেরা ব্যক্তি জীবনে অনেক রকমের ব্যভিচারী জীবনের মধ্য দিয়ে চলে, তাদের কথা দিয়ে কোনোভাবে পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ইসলাম হচ্ছে এমনই একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এবং ইসলাম এবং কোরআন মাজিদ যে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা এত বেশি সমসাময়িক, এত বেশি আধুনিক, যেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নয়, যেটাকে মাথায় রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওকে, তারপর আমি যেহেতু জানি যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছেও যেও না। অফকোর্স, যার কোনো ক্ষমা নাই। আমি জিনা না করলে, ফিজিক্যাল মিট না করলে, আমি তার সাথে কথা বলতেছি, এটা আমার জিনার গুনাহ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছে জিনা করো না, এমনটা নয়। ওকে, আমরা ডিটেইলে না যাই, সম্পর্কে জিনার ধারের কাছে যেও না। আমি এটা ভেবে বলছি যে আমাদের রিলেশনটা এটা ঠিক হচ্ছে না, ফ্যামিলিকে জানাই। ফ্যামিলির কাছে জানানো হলো কোনোভাবে। ফ্যামিলির কাছে জানানোর পর আমার বাবা তার সম্পর্কে তথ্য নিল যে মেয়েটা কেমন, মেয়েটাকে মেনে নেওয়া যায় কিনা। তারপর মেয়েটা তথ্য নিয়ে দেখে মেয়েটা তার বংশ মিলতেছে না, মানে আমার আব্বু নোয়াখালী বংশ আর কি পছন্দ করে না, এক। দ্বিতীয়টা হচ্ছে মেয়েটা দত্তক, এই দুটা ইয়া। আর আমার এক দুলা ভাই আছে, মেয়েটা দত্তক মানে অ্যাডাপ্টেড। আচ্ছা আচ্ছা, অ্যাডাপ্টেড, এই কারণে তাকে মেনে নেবে না। আমার বাবার কাটসার সিদ্ধান্ত, তোকে ত্যায্য পুত্র করবো, তারপর ওই মেয়েকে মেনে নিব না। মেয়ের বাবাকেও কে জানি ফুসলে বাজে কিছু কমেন্ট করছে। মেয়ের বাবাও বলতেছে ছেলে যদি বাংলাদেশের সরকার হয় তারপরও মেনে নিব না, বলে মেয়েকে গুম করে দিল, মিসিং। 3 মাস যোগাযোগ নাই। এই 3টা মাস মানে আমার ভিতরে মানে আগুন জ্বলতেছে। 3টা মাস মানে আমি জাহান্নামের ভিতরে, মানে ওর কাছে ফোন নেই, মানে টোটালি যোগাযোগ বন্ধ, মানে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছিলাম না এই 3 মাস। যোগাযোগ না করার ফলে আমি তাহাজ্জুদ নামাজে বিভিন্নভাবে বিভিন্ন আমলের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ ও যদি আমার জন্য কল্যাণকর হয় তুমি তাকে আমার জন্য বরাদ্দ করে দাও। তোমার কাছে তো চাইতে আমরা লজ্জা করি, চাইতে পারি না, তুমি তো দিতে অপারগ নও, তুমি দাও। আল্লাহর কাছে ব্যাপকভাবে দোয়া করতাম। 2.5 থেকে 3 মাস আমি খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোনো যোগাযোগ পেলাম না। যোগাযোগ না পারবো, হঠাৎ করে আননোন নাম্বারে একটা মেসেজ, বাবু। এই সংকেত আমি বুঝি। একটা সম্পূর্ণ প্রশ্ন দিই তোমাকে, অ্যানসার কিভাবে দিবা? মিরাজুল ইসলাম আফ্রিদি লিখেছে নাইমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রংপুর আলেম সমাজের পক্ষ থেকে, কি বলবা? মিরাজুল ইসলাম রিফাত ভাই লিখেছেন নাইমের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে রংপুর আলেম সমাজের বিরুদ্ধে থেকে। কারণ আপনি যে প্রেম ভালোবাসার কথা বলতেছেন এই লেবাস নিয়ে, এবং আপনি একজন আলেম যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বক্তব্য রাখেন, তাই ব্যবস্থা নেওয়ার কথা বলেছে, কি ব্যাখ্যা দিবে? আমি তো আমার পজিটিভ, মানে আমি তো পছন্দ হতেই পারে, খারাপ না, অবশ্যই পছন্দ হতে পারে, এটা তো দোষের না।
পছন্দ হলে আপনি তার সাথে দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন, তো রিলেশন কন্টিনিউ করতে পারবেন, এটা অপরাধ, এটা আমি স্বীকার করি। সবার জন্য অপরাধ তা, কিন্তু একজনকে ফিল হতে পারে, ভালো লাগতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রেফারেন্সে না যাই, এটার ব্যাখ্যা আমি নিজেও দিয়েছি, আমি যতটুকু জানি বা যতটুকু আমার প্রজ্ঞাতার উপরে। কিছু বলার আছে কি বিরাজ নাকি নাম ওর আফ্রিদি, কিছু বলার আছে তারে? না কিছু বলবো না। ঠিক আছে, তুমি আন্দোলনে যাও ভাই, তাই তো? হ্যাঁ তুমি আন্দোলন করো। আচ্ছা রংপুর আচ্ছা, মহানগর- আরেকজন লিখেছেন যে ও তো জেনারেল পড়ুয়া ছাত্র, ভুল করে প্রেম করতেই পারে। বাইজিদ বোস্তমি বলেছেন, আপনি ঠিক বলেছেন। হ্যাঁ, আর মিরাজুল ইসলাম আফ্রিদি ভাইকে বলতে চাই, আমি হুজুর না, আলেম না, আলেমের ছাত্র হওয়ার যোগ্যতা এখন অর্জন করিনি। আমি ইসলামকে ভালোবাসি, কিছু আমি হয়তো ফুল না মানতে পারলেও কিছু তো মানি। হ্যাঁ, আপনার এই কথাটার উত্তর এই কথাটাই বলেছে আব্দুল হাসিম, লিখেছেন জেনারেল শিক্ষিত মানুষ কখনো প্রকৃত আলেম হতে পারে না। আলেম হতে হলে সর্বনিম্ন 28 বছর লেখাপড়া করতে হয়। জি। পরবর্তীতে তাফসির মাহফিল করতে শুরু করে, আচ্ছা আচ্ছা, অনেক কেতাব যাই, টেতাব গল্প পড়তে হয়, সেটাই শেষের বলছেন। দিকে যাই। হ্যাঁ, ওকে। তারপর হ্যাঁ, তারপর 3 মাস যোগাযোগ নাই। 3 মাস পর ও SMS পাঠাইছে, তারপর ব্যাক করলাম, কথা হলো অনেক দূর থেকে, যে আমাকে আমার নানু বাড়িতে রাখছি, 3 মাস আমাকে ফোনের ধারে কাছে যেতে দেয় নাই। তারপর বললাম যে শেষবারের মতো ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করি, ওর ফুবু, ওর খালা, আমার বাবা, আমার দাদি, নানি, মানে আত্মীয় স্বজন সকলকে ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করলাম। ফ্যামিলি বুঝলো না। পরে আবার তাকে বাবার বাসায় নিয়ে আসলো, বাবার বাসায় নিয়ে আসার পর আবার একটা ফোন গিফট করলাম, সেই ফোনটা আবার নিয়ে নিল। তারপর দেখতেছি যে এভাবে হচ্ছে না, এবার হবে না, এভাবে হচ্ছে না, এবার হবে না, মানে দুই ফ্যামিলির কেউই কেউ কনভিন্সড হচ্ছে না। কোনোভাবেই না, আমরা কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছিলাম না। ফোন নেই, ওকে চিঠি দিলাম, মানে চিঠিতে প্রেম চলতেছে, চিঠিতে যোগাযোগ চলতেছে, চিঠি দিলাম। চিঠি প্রায় আমার রুমে হাফ কেজির মতো হয়ে যাবে এখনো। চিঠিতে কথা চলতেছিল, ওর এক কাজিন হেল্প করতো, চিঠি আমাকে নিয়ে এসে দিত, আমি আবার ওকে দিতাম, ও আবার ওকে দিত। এবার ফাইনালি আমরা পালানোর সিদ্ধান্ত নিলাম যে আমরা বিয়েটা করে ফেলি, বিয়ে করার পর ফ্যামিলিকে জানাই দেব যেভাবেই হোক। পালানোর সিদ্ধান্ত নেওয়ার পর 2021 সালে মে মাসের 29 কি 30 তারিখ, হ্যাঁ 29 কি 30 তারিখ, হ্যাঁ সিদ্ধান্ত নিলাম যে অমুক তারিখে পালাবো, যে বাসা থেকে কেউ বের হওয়ার আগে, ঘুম থেকে ওঠার আগে ও বের হয়ে আসবে। আমি ফজরের নামাজ ওর বাসার পাশে মসজিদে পড়ে আমি হাঁটাহাঁটি করতেছি 8টা পর্যন্ত 9টা পর্যন্ত। ও বলতেছে সুযোগ হয়নি, এই সমস্যা সেই সমস্যা। 10টা 11টা 12টা 1টা 2টা আমি খাচ্ছিও না। আমি বলছি কখন বের হবে, 4টা বেজে যায়, 5টা বেজে যায়, মাগরিবের আজান হয়ে যায়, বের হতে পারলো না। হট করে ফোন বন্ধ। আমি ব্যর্থ হয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর হুট করে বললো যে আমি বের হয়ে আসছি, মোবাইলে চার্জ ছিল না, তোমার সাথে SMS করতে করতে চার্জ দেওয়ার সুযোগ পাইনি, আমি বের হয়ে আসছি, আমি অমুক রাস্তায় আসছি। আমি আবার বাসা থেকে একজনকার সাইকেল নিয়ে ওর বাসার ভিতরে চলে গেলাম, মানে ও যে লোকেশন দিল যে অমুকখানে আছে, ওই লোকেশনে গেলাম। যাওয়ার পর সাইকেলে পিছে বসার পর নিয়ে আসলাম আমার বাসায়। আমার বাসা তখন ফাঁকা ছিল, বাসায় কেউ ছিল না। বাসায় আনার পর মানে আমি আমার আনুষঙ্গিক কাপড় চোপড়, মানে যে প্রয়োজনীয় জিনিসপাতি নিলাম, নেয়ার জন্য। আমার আউট অফ কিউরিয়াসিটি একটা জিনিস জানি, তুমি তো বলছিলে যে আমি ইসলামিক স্কলার বা বক্তব্য দেয়া, এটা আমার খুব ফ্যাসিনেশন, রাইট? জি। বাট তুমি জেনারেল লাইনে যেহেতু পড়ছো, জি এই ড্রেস, এই গেটআপ তো খুব বেশি দিন তুমি নিচ্ছ না। না, আমি অনায়াসে শার্ট প্যান্ট পরি। হ্যাঁ, নরমালি পড়তে তো, হ্যাঁ। এখন ইদানিং কালে এটা পড়তেছো, রাইট? জি, জি, জি। কতদিন হবে? এই তো 2 মাস 6 মাস, এরকম 2-3 মাস। 2 মাস। তার আগ পর্যন্ত জিন্স টি শার্ট এবং হ্যাঁ সব। বুঝছি। তারপর যাও। সব। ওকে, তারপর হ্যাঁ তারপর তারপর ওকে আমার বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার পর ও বাবা আমার বাবাকে ফোন দিয়ে জানাইলো। আমার বাবা আমার দুজন ভাই কাজিন, দুজন কাজিনকে পাঠাইলো দেখতো নাইম বাসায় আছে কিনা। ওরা বাসায় এসে নক করলো যে নাইম বাসায় আছো, যে হ্যাঁ মানে আছি। কেন ততক্ষণে খবর হয়ে গেছে যে মেয়েও বাসা থেকে বের হয়ে গেছে। বাসা থেকে বের হয়ে গেছে, আমি কোথায় আছি হ্যাঁ। এটা খোঁজার জন্য আমার বাবা আবার আমার বাসায় লোক পাঠিয়েছে। আমি তখন নিজের বাসায় আছি। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে নিজের বাসায় ওঠাটা। এটা আমার ভুল হয়েছে, আমি যেটা বুঝতে পারছি। বাই দ্য ওয়ে, যারা টেক্সট করছেন
যে ধর্মীয়ভাবে ইসলামিক এই গেট আপে যে গল্পের কথা আর বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ এই ছেলেটি কখনোই ধর্মীয় গেট আপে কখনোই ছিল না। নর্মাল আমাদের মতো জিন্স টি শার্ট অ্যান্ড ফ্যাশন অ্যান্ড অল সেগুলোই করতে করতে 1-2 মাস ধরে চেষ্টা করতেছে যে ইসলামিক এই যে সুন্নত সেটা ম্যানেজ করে চলা যায় কিনা। সো এইভাবে চিন্তা করার এই ছেলের ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই, কারণ ইন বিল্ড বাই বর্ন সেই ছেলেটি যে এই কালচারটার ভেতর দিয়ে বড় হচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম নয়। না, 1-2 মাস ধরে সবে শুরু করেছে। সো এই ধরনের কমেন্টস এই ছেলের সাথে কোনোভাবেই প্রাসঙ্গিক না। জি তারপর বাসায় আসলাম। বাসায় আসার পর মানে ফ্যামিলিতে জানাজানি হয়ে গেল। আমার 2জন কাজিন আসলো। কাজিন আসার পর তারা নক করলো। নক করার পর বললো যে নাইম বাসায় আসছো, একটু দরকার আছে। আমি তো বুঝতে পারছি গার্জিয়ান লোক পাঠাইছে। ও খাটের তলে ঢুকে গেছে, যে তুমি খাটের তলে ঢুকো, আমি করি। গিয়ে দেখি যে কে আসছে। গিয়ে যখনই গেলাম, গিয়ে আমার 2জন কাজিন হুড় করে ভিতরে চলে আসলো। এসে সব খোঁজাখুঁজি শুরু করলো যে মেয়ে নিয়ে আসছে, মেয়ে গায়েব। অবশ্যই নাইমের সাথে আসছে, যেহেতু নাইমের সাথে অ্যাফেয়ার। নাইমের সাথে আসছে। এখন খোঁজাখুঁজি করতে করতে পেলো না। আমি মনে মনে বললাম যে যাক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। হুট করে দেখে মেয়ের জুতা। আবার খোঁজাখুঁজি, পরে এক চিপা থেকে ওকে বলে তুমি নিচে সোনা পাখি বের হও। এটা কে বলছে? আমার কাজী নজরুল ভাই। আচ্ছা, নজরুল ভাই আর সুজন ভাই। আচ্ছা, বের করার পর আমরা নজরুল কি তোমাকে বলছিল এখানে না আসতে? হ্যাঁ, নজরুল কি বলছিল এই প্রোগ্রামে না আসার জন্য? আমি বলছি। নজরুল কি মানা করেছিল? হ্যাঁ, নজরুল মানা করেছিল। বলো। নজরুল ভাই মানা করছে যে যাইও না। ওকে, তারপর? আচ্ছা, তারপর আমরা কিলকুদানা না খুঁজে পেয়ে নজরুল ভাইয়ের পা জড়াই ধরলাম দুজনেই, যে ভাই প্লিজ আমাদের ইমোশনকে নিয়ে আমাদের ইমোশনের উপর আঘাত করি না। মানে পুরাটাই মানে শিখ হয়ে গেছি তখন, মানে ধরা খাইছি। আমি নজরুল ভাইয়ের পা জড়াই ধরছি, ভাই আমাকে মাফ, মানে আমাদের যেভাবে পারে এখান থেকে সেভ করতে, আমার ভাই বন্ধু সব, প্লিজ আব্বুকে খবরটা দিস না ভাই, প্লিজ নজরুল ভাই। সে বোঝে নাই, সে আমার পা ছাড়াচ্ছে আর আব্বুকে টেলিফোন করে বলতেছে নাইম মেয়েকে নিয়ে আসছে, মিমকে নিয়ে আসছে, মিম এখানেই আছে। আমি কিলকুরানা খুঁজে না পেয়ে দাদুর ওখানে গেলাম। দাদুর ওখানে গিয়ে বললাম যেহেতু দাদু বাসার মুরব্বী, তাকে বললাম যে আমাদের যেভাবে হোক উদ্ধার করে দেন, যেভাবে হোক, কারণ তাকে আমি ভালোবাসি, নিয়ে আসছি বিয়ে করার জন্য। বিয়ে একটা ইবাদত, বিয়ে করার জন্য আমি নিয়ে আসছি। দাদু আসার আগেই দেখতেছি আমার আব্বু ঢুকে পড়ছে বাসায়। আমি এসে দেখি তাকে টেনে হিসড়ে বের করতেছে, সেইভাবে সিঁড়ি জপটায় ধরছে মেয়ে। আমার নানু এবং আমার বাবা টেনে হিসড়ে বের করতেছে, তাকে পারতেছে না বের করতে, মানে প্রচুর ফোর্স করতেছে। ফোর্স করার পর দেখতেছে যে পারতেছে না। আমি আইসাই দৃশ্য দেখে আমি আর স্থির থাকতে পারি নাই। আমি গিয়ে জাপটায় জড়ায় ধরছি মিমকে, জড়ে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে আমি নিয়ে আসছে, ওকে তোমরা মারতেছো কেন? পরে আমাকে সহ মারা শুরু করছে। মারতে আমাদের বাইরে বের করলো বাগানের দিকে। আমরা গাছের করে আমার মার দৌড়, আমরা অনেক দূর দৌড়ায় গেলাম। আবার গিয়ে ধরলো, এর মাঝে ধরে বললো যে যেহেতু লোকজন জড়ো হয়ে গেছে চেয়ারম্যানের বাসায় নিয়ে যাও, মানে আমার নানু বাড়িতে নিয়ে যাও। নানু বাড়িতে গেলে হয়তো ওখানে বসে একটা সালিশ, ওই কথা বলে আমাদের ভুলভাল বোঝায়া চেয়ারম্যানের বাসায় নিয়ে গেল। চেয়ারম্যানের বাসায় নিয়ে যাওয়ার পর সেখানে বললো যে আসলেই বসো, তোমাদের বিয়ের ব্যাপারেই কথা হবে, যেহেতু নিয়ে আসছো বিয়ে করার জন্যই ভালো। এখন তোমাদের আমি তাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের শুধু অ্যাফিডেভিট, মানে যেভাবে রেজিস্ট্রি করে দেন বা যে কোনো একটা কিছু করে দেন, করে দেওয়ার পর প্রয়োজনে আমি এস্টাবলিশড হব, 5-10 বছর লেখাপড়া করব, ও লেখাপড়া করুক। যদি আমি সফল না হতে পারি আমি নিজ থেকে এর পেছন থেকে সরে যাব। আমি বিভিন্ন শর্ত মানতে রাজি ছিলাম, কিন্তু তারা কোনোভাবেই মেনে নিবে না। আমাকে বলল, মামা পাশ দিয়ে ডাক দিয়ে বললো যে বাবা নাইম তুমি একটু সাইডে আসো। বললাম যে না, আরে বাবা মেয়ের বাবা আসতেছে, কাজী সহ আসতেছে, মুরব্বীরা আসতেছে, কথা বলবো, মেয়ে এখানে থাক, তুমি একটু পাশের রুমে বসো, সময় হলে তোমাকে ডেকে নিব। বললাম যে আমরা অনেক মজা করি না, যেমন আমাকে চিচিঙ্গা বলে ডাকতো। আচ্ছা, স্কুলে তোমার কি নামে ডাকতো? খান। না খান না, স্কুলে 2-3টা নাম ছিল, তার মধ্যে ফেসবুক খানও তো ছিল না? ছিল। তারপর আচ্ছা,
তারপর পাশের রুমে নিয়ে গিয়ে আমার ফাঁদ থেকে ফেসবুক কেন বলতো? অনেক আগে থেকেই ফেসবুক চালাইতাম। এবং তোমার ওইসব কানেক্টিভিটি ছিল ফেসবুকে? খুব ভালো ছিল। ফেসবুকে কানেক্টিভিটি ছিল, বিভিন্ন জনের সাথে কানেক্টিভিটি ছিল, বন্ধুরা জানতো। জি। এবং তুমি যেহেতু এখন আমি টুপির সামনের অংশটা একটু দেখতে চাই, খুলে দেখো তো। অসুবিধা নাই তো? এবার তোমার অনেক সুন্দর। ওকে, যেহেতু তোমাকে এইভাবে দেখতেও তোমাকে অনেক সময় প্লেবয় হিসেবে চিন্তা করতো মানুষ, এই জন্য ফেসবুক খান বলতো। ঠিক না? ঠিক। সামনে আগাও। আচ্ছা, তারপর চেয়ারম্যানের বাসায় is a very controversial, is a very সাংঘর্ষিক, you know. হ্যাঁ, you consider the last program that as well. আমি বুঝাতে পারছি না, পারিনি। ওকে, তারপর তারপর আমাকে পাশের রুমে নিয়ে গেল, পাশের রুমে নিয়ে গিয়ে বসাই দিয়ে আমার ফোন নিয়ে ওই রুমে গিয়ে মিমকে বলল, এই মেয়ে, তুমি কার সাথে পালায় আসছো? কাকে ভালোবেসে আসছো? যার হাত ধরে আসছো, পালায় আসছো, যাকে বিশ্বাস করে যার সঙ্গে তুমি আসছো, সেই ছেলে এখানে তোমাকে বিপদে ফালায় রেখে, সে ফুটুস, সেই পালায় গেছে তোমাকে এখানে রেখে। মানে তাকে গিয়ে ব্ল্যাকমেইল করে ফেললো মুহূর্তের ভিতরে। এটা প্ল্যান ছিল। তাকে যখন ব্ল্যাকমেইল করে ফেললো, ব্ল্যাকমেইল করার পর সে ইয়া বললো, আমাকে তো পাশের রুমে আমাকে গুড নিউজ দিয়ে বসে রাখছে তোমাদের বিয়ের জন্য, কথা বলি। কিন্তু ওদিকে গিয়ে মেয়ের বাবাকে ডাকলো, মেয়ের বাবা আসলো। মেয়ের বাবা আসার পর মেয়ের বাবার হাতে তুলে দিল। মেয়ে এখন কি করবে? আমি নাকি পালায় গেছি, তাকে জানাই দিছে। আচ্ছা, আব্দুল জলিল লিখেছেন, গুরু উনি নিজের জীবনের গল্প বলছে, ওনার জীবনে যা ঘটছে তাই বলছে, এটা তো দোষের কিছু না। সবচেয়ে বড় ব্যাপার হলো, আচ্ছা বুঝতে পারলাম। তারপর বলেন। হ্যাঁ, তারপর আমাকে ওখানে গিয়ে আমি জাস্ট ওদিক থেকে সাউন্ড পাচ্ছি যে সই কর। মানে ওকে একটা স্ট্যান্ডে একটা ইয়া দিছে, মানে কখনো নাইমের সাথে যোগাযোগ করবা না, হ্যান ত্যান ইত্যাদি দিয়ে ওকে সই করাইছে। ও কোথায়, আমি জাস্ট এটা কানে আসলো অনেক দূর, ওদিকে অনেক নয়েজ, কিন্তু আমি এদিকে চেষ্টা করতেছি দরজা খোলার, কিন্তু খুলতেছিল না। আমি এভাবে মারতেছিলাম কিন্তু খুলতেছিল না। তারপর আপনার তারপর আমাকে খুলে নিয়ে গেল, দেখ তোর বাবার পা ধরে মাপনে, বেয়াদব, তুই হুজুর মানুষ ভাই, এই মানুষ, তুই ইসলাম মানার চেষ্টা করিস। ক্রস কানেকশন তো একটা আনক্লেম, মানে না তো অ্যাকনলেজ করতেছে তো, তুই সে না। তারপর তুই এরকম করতে পারলি? আমি বোঝানোর চেষ্টা করলাম। আর যখন আমি শুনলাম যে মিম চলে গেছে, আমাকে বোঝানোর চেষ্টা করলো মিম স্ব ইচ্ছায় সজ্ঞানে চলে গেছে। আমি এই কথাটা শুনে আর নিতে পারিনি, আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পর সকাল হয়ে দেখলাম যে সকাল হয়ে গেছে, চোখ খুলে দেখি। তারপর আমি পাগলের মতো লাফালাফি করতেছিলাম যে আমার মিমকে এনে দাও, কে কোথায় আছে, আমাকে কোথায় দাও, আমার মিমকে এনে দাও, আমার মিমকে সহ যদি কবরেও রাখো আমি কবরেও থাকবো, তবুও মিমকে এনে দাও। যখন ফ্যামিলি যখন মানতেছিল না, তখন আমি মেন্টালি সিক হয়ে গেছি, মেডিকেলি আনফিট হয়ে গেছি। তখন কিছু বুঝতেছিলাম না কি করব না করব। এই কারণে যখন ফ্যামিলিকেও মানতেছিল না, ও বললো যে যাই হোক না কেন মিমকে মেনে দিব না। এটা আমার খুব ব্রেনটে লেগে যায়। আমি এবং লাভ দিই সুইসাইড করার জন্য কারেন্টের তারের সাথে। আমাকে পিছন থেকে ধরে পিছনে বেঁধে ফেলে আমার বাবা, আমার আত্মীয়রা বেঁধে আমাকে এত জোরে বাঁধছে যে দাগটা এখনই একটু বোঝা যায়। এটা 2021 সালে বেঁধে ইচ্ছা তোরা মারধর করতেছে, মানে আমাকে মেনে নেবে না, মারধর করতেছে। আমি মিম বলতে যে ঠাস করে আমাকে ঠোঁটে ঘুষি দিয়ে দাঁত ফাটা, এই যে দেখেন একটু বাঁকা আছে, মানে ফাটাই ফেলে। আমার শরীর রক্তাক্ত, মানে পুরো শরীর রক্তাক্ত। দেন আমার তারপরও কিছু মনে হচ্ছে না, মাথায় একটা চিন্তা আসলো তখন যে আমাকে মারতেছে, আমি ছেলে মানুষ, আমি সহ্য করে যাচ্ছি, মিমকে মারতেছে না, মিমের উপর নির্যাতন চলতেছে কিনা, এটা আমার মাথায় আসার পর আমি ওখানে দড়ি বাঁধা অবস্থা আবার সেন্সলেস। আমার মায়ের জন্য আমার বিন্দু পরিমাণে হচ্ছে। চোখ খোলার পর তারা ওই অজ্ঞান অবস্থায় তারা কি যেন পরামর্শ করার পর বললো যে না, আমি অজ্ঞান, না ঠিক আছে, তোমার পাগলামো দেখে বুঝতে পারছি যে তুমি ওকে সত্যিই ভালোবাসা দিয়ে সব জয় করা যায়, হ্যান ত্যান বিভিন্ন উদাহরণ দিয়ে। তোমাকে একটু চিকিৎসার প্রয়োজন, তোমাকে চিকিৎসা করে নিয়ে এসো, ওর ফ্যামিলিতে কথা বলে তোমাকে বলে আমাকে রংপুরে নিয়ে যায় প্রাইম মেডিকেল কলেজে, একদিন রাখে চিকিৎসা করায়। করার পর আমাকে একটা হোটেলে নিয়ে যায়। আমার ঠোঁট ফাটা রক্তাক্ত শরীর, খাইতে পারতেছি না, একটু সুজি খাইলাম। সুজি খাওয়ার পর পাশে দেখতেছি আমি কয়েকজন ছেলেপেলে বা লোকজন রংপুর শাপলা চত্বরে। আমার একটু সন্দেহ লাগলো যে কিছু খারাপ কিছু নাকি, সন্দেহ লাগলো। তারপর আমি বললো যে আসো সামনে যাই। সামনে গিয়ে একটা রুমে ঢুকাইলো, উপরে তাকায় দেখি রিহ্যাব সেন্টার।
রিহ্যাবের ভিতরে ঢুকাই দিল, 23 দিন ছিলাম রিহ্যাবের ভিতরে। মারাত্মক নির্যাতন করছে, ব্যাখ্যা দিতে গেলে একটু সময় লাগবে, আমি এটা একটু স্কিপ করলাম। রিহ্যাব থেকে বের হওয়ার পর 23 দিন পর আমি সরাসরি নানু বাড়িতে গেলাম, আমি একটু স্কিপ করে গেলাম এখানে। রিহ্যাবে 23 দিন ছিলাম, রংপুর শাপলাতে যে রিহ্যাবটা, সপ্তমাদক সপ্ত নিরাময় কেন্দ্র, ওখান থেকে আমাকে নানু বাড়ি। তুমি তো মাদক নাওনি কখন? না, মাদক নেইনি। সিগারেট ছাড়া আর কিছু খাইছো? কৌতূহল বসে তো না। সিগারেটের বাইরে তো কিছু খাওনি? সিগারেট খাইছিলাম মিম আর আমি একদম শখ করে, সেটা হচ্ছে কোচিংয়ে যখন শুরু নয়া নয়া প্রেম, সেই সময়টা। এর বাইরে কিছু খাওনি? না, এর বাইরে কখনই কিছু খাইনি। ওটা জাস্ট আমার লাইফে 3টা না 4টা এরকম সিগারেট খাইছি সর্বোচ্চ। মানে ওরা রিহ্যাব সেন্টারে দিয়ে দিল? রিহ্যাব সেন্টারে দিল আমাকে, মানে মানে কাউন্সিলিং করার জন্য, মেন্টালি কাউন্সিলিং করার জন্য আমাকে রিহ্যাবে দিল, কিন্তু আমি কখনো নেশার ধারে কাছে দিয়ে যাইনি। ওকে। 23 দিন থাকলাম। 23টা দিন ভাতের সাথে ডালের সাথে চোখের পানি খেয়েছি, কান্না করেছি। পাশের জন বলে নাই যে ভাই একটু সান্ত্বনা দেয়নি, আমার আরও খারাপ লাগতো। রেহাবের কিছু নিয়ম ছিল, নিয়মগুলো আরও ফলো করতে গিয়ে আরও কষ্ট বেড়ে যাচ্ছিল। কি বর্তমান অবস্থা কি এখন? নাই, আমি তো 2021-এ ছিলাম, এখন তো 24, এখন হয়তো আরও একটু আপডেট হয়েছে। কি সমস্যা বলো তো, জীবনে কি প্রবলেম? এই মেয়েটাকে পাইতে গিয়ে তো অনেক ঘটনা, বর্তমানে কি অবস্থা? বর্তমান সে ম্যারিড। তার একটা কেমন আছে জানো? কেমন আছে? মাইক্রোফোনটা কাছে নাও, ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ কর, কাছে না। অনেক বড় এক্সাইটমেন্ট নিয়ে এই গল্প বলতেছিল, তাই না? এমন তো না যে হুমায়ুন আহমেদের মতো নতুন একটা কাব্য লিখে ফেলবা, বিখ্যাত হয়ে যাবে, তা তো আর না। তোমার জীবনের কথা। কেমন আছো এখন? আমি খুব একটা ভালো নেই। ও মেয়ের বিয়ে হয়েছে কত বছর আগে? 21 সালে। ও মেয়ে কেমন আছে? মেয়েও খুব একটা ভালো নেই। কে বলছে তোমাকে? আমি বলছি। ধারণা থেকে? ধারণা থেকে না, প্র্যাকটিক্যাল থেকে। আচ্ছা, তুমি ভালো নাই কেন? ভালো নাই আমি, সে যে পালায় গেছে মানে 2021 থেকে 2024 পর্যন্ত, সরি 23 পর্যন্ত আমি তাকে পাগলের মতো খোঁজাখুঁজি করতেছি, কাকে ধরবো, একে ধরবো, ভাই প্লিজ কেমনে কি করা যায়, যেভাবে হোক ওর কাছে জাস্ট পৌঁছায় দিয়ে যে আমি তাকে রেখে পালাই যাই নাই, বরঞ্চ সে আমার ও সংসার করতেছে, ওর মতো আছে। হ্যাঁ। তুমি কষ্টে আছো কেন? ওকে খুঁজতেছো এখনো? এখন সম্পূর্ণতা এখনো কষ্ট দেয় তোমাকে, তাই? জি। কি ভাবো, কিভাবে চিন্তা করো, কিভাবে ফিল করো তাকে? চিন্তা করি, যেমন আমি যেহেতু মশারির ভিতরে যখন থাকি, মশারির ভিতরে দেখি মশা কামড়াইতেছে, এইভাবে কামড়াইতেছে, মশা মারতেছি, আমি ফিল করতেছি। আমাকে একবার ওই জায়গাতে নিয়ে যাও। আরে এই সুতাটা ছিঁড়ে ফেলি একটু, আমার কষ্ট দিচ্ছে। 1 সেকেন্ড, 1 2 3 4। ওকে। হ্যাঁ, মশার ভিতরে মশারি কামড়াচ্ছে, তখন কিভাবে হয়? মশা কামড়াচ্ছে, আমি একত্রিত, আমি ভাবতেছি মেয়ের গল্প শেষ। হ্যাঁ। মেয়ে ওর মতো ভালো আছে, বাচ্চা কাচ্চাও তো হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, গল্প শেষ ওর। বাচ্চা কাচ্চা হলে মেয়েদের আর কি শেষ। এখন ওই ফিলিংস বাদ, মশারি মধ্যে কি হচ্ছে? মশা আসতেছে, মশা করতেছে, আমার খুব বিরক্ত লাগতেছে, মশা মারতেছি, আর আমি মনে মনে ভাবতেছি যে ইস, ওর মশারির ভিতরে মনে হয় মশা ওরে খুব ডিস্টার্ব করতেছে। নাই, একটা লিমিট থাকা উচিত। আসলে কিরকম মনে হয়? কসম গুরু, হ্যাঁ কসম, শুধু এটা না, আমার ভিতরে জাস্ট আমাকে খুব জাস্ট ওগুলো গল্প শেষ, ও তো চলে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে ওর মতো করে আছে, রাইট? হ্যাঁ। এখন সামনাসামনি দেখলে ওই ফিলটাও হয়তো আসবে না, কারণ তোমার ওই ভালোবাসা মানুষটা বদলায় গেছে অনেকখানি। তাহলে মশার মধ্যে গেলে কি হয়? মশা যখন মারতেছো, এই যে মশা যাচ্ছে প্যা 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 প্যা, তখন মনে হচ্ছে যে আরে ওরাও মশা কামড়াইতেছে। আর কি ফিল হয়? এটা একটা দারুণ ব্যাপার। আর কি ফিল হয়? ঘুম তো হয় না, ছটফট করতেছি, আমি ভাবতেছি ওর নাকি ঘুম হচ্ছে না, কান্না করতেছে নাকি আমাকে ফিল করতেছে, আমাকে মনে করতেছে আমি তাকে যতটা লাভ করতাম সেও তো সেম লাভ করতো, তাই মনে হয় যে আমার যে ঘুম হচ্ছে না, সেও মনে অস্থিরতা বেকুল, কিন্তু সে তো মেয়ে মানুষ, মুখ ফাটে তো মুখ ফোটে না। কেউ একজন বলে গেছে, কোন শালায় বলছে রে এটা, ওদের সবকিছু একসাথে ফাটে, থু, যে শালা বলে গেছে। আচ্ছা, আজকের পৃথিবীতে এসব কলিমুল্লা 2 পয়সা দাম নাই। যে বলে গেছে এটা হচ্ছে প্রথম শ্রেণীর ফকিন্নে, একটা ধাম করে মনে হয়েছে বলে দিয়েছে, অথবা প্রথম শ্রেণী গাঞ্জুরটা হইতে পারে, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাওয়ার কারণেই ওই ডেলিভারি মারতে পারে। বুক ফাটে তো মুখ ফাটে না, ফালতু কথা, সব একসাথে ফাটে। হ্যাঁ, তারপর আর কি হয়? আচ্ছা, একটা হচ্ছে মশা প্যা 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 প্যা, আমারও কামড়াচ্ছে, ওকেও মনে হয় কামড়াচ্ছে, আরে ভালোবাসা। তারপর আর কি হয়?
আরো এরকম মনে করেন অনেক সিন যে যেমন মানে খাওয়ার খাইতে বসছি। খাইতে নাকি? খাইতে বসছি, খাওয়ার মাঝখানে হুট করে মানে যখন ওর কথা মনে পড়লো, তখন কি ও কি দুপুরে খাইছে, তরকারি কি কি আছে সেটা ইম্পর্টেন্ট। খাইতে যে বসছো তুমি, কি কি তরকারি তখন? একটু আলু ভর্তা, ওকে, ডাল। তোমার পছন্দের এটা? যে আলু ভর্তা, ডাল, ডিম ভাজি। আহা, আলু ভাতের মধ্যে যদি শুকনো মরিচের মরিচ একটু এই গুঁড়া পাই। shit! হাত দে বাড়ি মার। আর সাথে যদি ঘি একটু হালকা তাড়কা, শুকনো মরিচও মারলাম, ঘিয়ের একটু তাড়কা দিলাম। এখন তোর মিম আছে নাই, কিন্তু তুই আর আমি এনজয় করতেছি লাইফ। জি। লাইফ ইজ বিউটিফুল, এটাই লাইফ। বাট এখান থেকে যখন ওকে ডান, যখন শুকনো মরিচ আর ঘি থেকে বাড়ায় যাস তখন ওর কথা মনে হয়, তাই তো? আবার আচ্ছা, শুকনো মরিচের তাড়কা আর সাথে হচ্ছে সরষের তেল দিবি না? না ঘি দেবো, সরষের তেল দেওয়ার দরকার নাই, ঘি বেটার। ঘি বেটার। Yes. আহমেদ বলতেছে গুরু কি মজাটা যে করতেছেন। মানে গুরু তো আমার মজা রাখি। আমরা মজা করতেছি, হ্যাঁ সেটাই বলতে। গুরু কারো মজা নেয় না, না না না, আপনারাই একসাথে। আমরা মজা করতেছি, মজা কারণ আমি কারো মজা নেওয়ার বান্দা না। কারণ ওরা আছে বিধায় আমরা আছি, ওরা না থাকলে আমাদেরকে কেউ পেশাবো করবে না আমাদের মুখে, আমি এটা জানি। আমার কপালে দাঁড়িয়ে মুখের মধ্যে কেউ পেশাবো করবে না যদি তোরা আমাকে গুরুত্ব না দিস। সো এই কারণে আমরা মজা করছি। তো কোথায় ছিলাম আমরা? আলু ভর্তাতে আলু ভর্তা। শুকনো মরিচ একদম পড়পড় করে খড়ি চুলাতে মরিচটা ভাজবো। জি, আচ্ছা, আমি চুলার তো ভিতরে। একটু ইটা আলসা টাইপের, কিন্তু দুনিয়ার সাহস শালা তোর, দুনিয়ার সাহস তোর, বুক ভর্তি পাছা ভর্তি সাহস। জ্বালাবো আমি, আর ঘি নাই, চুরি করার দায়িত্ব তোর, যদি সাহস তোর, এটাও পারবি তুই? Yes. হ্যাঁ, মুন্সিবাড়ির ঘি কে চুরি করে নিয়ে আসবে? নাইন। নাই, শালা শীত কাটা চোর, নিজ দিয়ে ঢুকে গিয়ে চুরি করে নিয়ে ঠিকই চলে আসবে। তুই চোর না, তুই হচ্ছিস সাহসী, তাই ঠিক আছে কিনা? জি। দিয়ে আমরা একটা খাইতে বসলাম, কেমন টেস্ট? অসাধারণ। কিসের কারণে এই মরিচ আর আলু ভর্তা আর ঘিয়ের প্রসঙ্গ আসলো? ওর কথা ভাবিস তাই? ফালতু কথা বেটা, এটি ইম্পর্টেন্ট যে আমরা যখন খাচ্ছি আমরা দুই ভাই মিলে এনজয় করতেছি, এটা ইম্পর্টেন্ট। ইমের কোনো এখানে কি জায়গা আছে? নাই, কিন্তু তুই জোর করে নিয়ে আসিস, তাই ওকে ডাক। ভর্তা খেলাম, খাইলাম, তখন কি মনে হয়? ও কি দিয়ে খাচ্ছে, তাই তাই মনে হয়? এখন কি মনে হচ্ছে? ব্রেন যাইতেছে না ওখানে? আসলে কিন্তু মনে হচ্ছে না। মনে কি হচ্ছে? আমি তোর ভাই, গুরুমুরু মায়েরে বাপ, আমি তোর ভাই, একসাথে বসে তোর এলাকাতে কাউনিয়াতে বসে খাচ্ছি। মরিচ পোড়ানোর দায়িত্ব আমার, বড় ভাই তো, দায়িত্ব কার? আমার। খড়ি চুলাতে মরিচ পোড়াচ্ছি, আর তোকে বলছি তুই তো দুনিয়ার ফটকা, তুই যে ঘি চুরি করে নিয়ে আসবি। তুই চোর না, তুই সাহস বেশি, তাই নিয়ে এসে খাচ্ছি। এই যে এনজয় করতেছি, ইমিমের জায়গা আছে এখানে কদেহি? নাই, কিন্তু তুই জোর করে মেয়েটাকে নিয়ে আসিস তোর জীবনে। তুই বেকুব, তাই তুই পাগলের মতো কোনো এক স্বপ্নের রাজ্যে এখনো বাঁচতে পছন্দ করিস, তাই ওখান থেকে যদি বের না হোস, তখন তোকে কোন হসপিটালে দিয়েছিল রে বেটা ট্রিটমেন্টের জন্য? প্রাই মেডিকেল না, তোকে মেন্টালে দিয়ে দিবে পাবনাতে। এখন অনেকেই বলে, তোর বন্ধু বান্ধবরা বলে না? বন্ধু বান্ধবের সাথে ওঠা বসা করি বাট না। বলে তো, আপনার এগুলো অনেক ভাবিস না, বন্ধুরা কিন্তু কমেন্ট সেকশনে অলরেডি এগুলো বলা বলিস শুরু না, করেছে। এগুলো ভাবিস না, এই সুযোগ দিস না। ইউ ডিজার্ভ দ্য বেস্ট। তোকে আমি বুঝে গেছি, এই জন্য তোকে গল্প বলতে দিইনি, তোকে আটকায় ফেলছি আমি। কেউ বলবে না এভাবে হারামি, এত যত্ন করে তোর বুকের মধ্যে কেউ ঢুকবার প্রয়োজন মনে করবে না। এত মহব্বত করে তোর রুহানি শক্তির সাথে আমার রুহ মিলায় দিবে না, তোর কলবের সাথে কলবে এভাবে মিলায় দিবে না, তোর জায়গাতে আমাকে এভাবে মিশিয়ে এভাবে ভাবতে শিখাবে না। স্রষ্টা আমাকে সাহায্য করেছেন এই ভাবনাটা দেয়ার, যাতে কিছু মানুষের ভালো লাগার কারণ হতে পারে, কিছু মানুষ যেন কাম ব্যাক করতে পারে, ধ্বংসের জায়গা থেকে দাঁড়িয়ে কাম ব্যাক করে বলতে পারে, না আই উইল রিটার্ন ব্যাক, এখান থেকে আমি ঘুরে দাঁড়াবো। তোরা যা আমাকে ছোট করে দেখিস, রিয়াদ, নজরুল বা যে বলতেছিস ছোট করে, বিলিভ মি, একদিন তোরা গর্ব করবে অথবা হিংসায় পুড়ে জারজার হয়ে যাবি। আমি সেই মাল, আমি এর জন্য বলতেছি, সব থেকে বের হয়ে আয়। এটা তোর কল্পনার ফানুস, যেটা তুই মনের মধ্যে করে তৈরি করতেছিস। কিন্তু বের করার অনেক চেষ্টা করতেছি, এই যে কিন্তু আমি আছি, এই যে বের হয়ে গেছিলাম, এক আলু ভর্তা দিয়ে বাড়ায় গেছি দুই ভাই মিলে। শালা জোর করে তো এখন মিমের কথা ভাবতে পারতেছিলি না? পারতেছিলি শালা? পারতেছিলি কি পারতেছিল? সত্যি করে কত পারতেছিলাম না। পারতেছিলি না? তোকে বললাম যে মিম কি ভাবছিল, তুই মনে করতে পারছিস না, কারণ তুই কিন্তু ফ্লো করতেছিস যে আমার বড় ভাই গুরু আছে, আমি আছি, গুরু আমার ওই যে খড়ি চুলাতে মরিচ ভাজতেছে, আর আমি ঘি আনতে গেছি। এই যে জীবনের সৌন্দর্য, এই যে জীবনের ভালো লাগে, এটার মধ্যে তুই ভাসতেছিলি, তাই তুই জোর করে ওই ফালতু বের কথা ভাবতেছিলি না।
একদিন চেষ্টা করবি, 2 দিন চেষ্টা করবি, 3 দিনের দিন আল্লাহ রাব্বুল আলামিন হেল্প করবে তোকে, যাতে করে মেয়েটার ভাবনার কোনোভাবেই তোর ত্রিসীমানায় না আসে। শুধু এই দোয়াটাই করবেন। অফকোর্স দোয়া না, ইটস অল অ্যাবাউট এফোর্ট। এই যে আমি যখন ভাবতেছিলাম, আমি যখন তোর ওই জায়গার মধ্যে নিয়ে গেছিলাম, তুই তখন ভাবতে চেষ্টা করছিলি যে আমরা স্মেল পাচ্ছি রীতিমতো, যখন মরিচ পোড়াচ্ছে আমার গুরু বড় ভাই, আমি গন্ধ পাচ্ছি, আর আমাকে গুরু বলেছে ঘি নিয়ে আয়, তুই মুন্সি বাড়িতে শীত কেটে ঘি নিয়ে আসতে চলে গেছিস, আমরা দুইজন মিলে ভাত মরিচ ভর্তা আর ঘি খাচ্ছি আর শান্তি পাচ্ছি। তখন বললাম যে তোর মিমের কথা তুই মনে করতে পারছিলি না, খেয়াল করে দেখ, কারণ ওর কোনো এক্সিস্টেন্স নাই তোর জীবনে, তুই জোর করে নিয়ে আসিস, দরকার নাই, নিজেকে পাগল বানায় ফেলবি, তোর জন্য গোটা পৃথিবী পড়ে আছে। ইউ আর সাপোজ টু বি দ্য বেস্ট। আমি যেটা পারিনি, আমি তো বারবার মনে হয় আল্লাহ যদি আমাকে হাস্যের ময়দানে জিজ্ঞেস করে বসে যে তোর ভয়েস আমি ভালো দিয়েছিলাম, সুন্দর করে কথা বলার ক্ষমতা আমি তোকে দিয়েছিলাম, আমার পারপাজে কি করলি তুই, আমার কোনো ব্যাখ্যা থাকবে না। এখনো চিন্তা করি, বাট আমার তো এখন ইসলামিক স্কলার হতে গেলে তো সে পরিমাণ জ্ঞান প্রজ্ঞা লাগবে, পড়ালেখা করা লাগবে, সেটা তো করা হয়ে ওঠে না। তার চেয়ে বড় কথা যে ইসলামিক যে অনুশাসন, এটাকে নিজের কালচারের মধ্যে নিতে গেলে আমাকে আমার যে মাস্তি টাইপ লাইফ, এটাকে স্যাক্রিফাইস করতে হবে, এটা করতে পারি না, এটা একটা বড় কারণ। কিন্তু তুই তো চেষ্টা করতেছিস 1-2 মাস ধরে, যেটা বললি তুই যদি স্কলার হয়ে যাস, সেটা ভালো কিছু কি হতে পারে। কোথায় আটকে আছিস, কোথায় আটছে ইমিমে? গোটা দুনিয়া পড়ে আছে তোর জন্য, গোটা পৃথিবী পড়ে আছে তোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সত্যি যদি তোকে নমিনেট করে থাকে এটার জন্য যে তোর হাত ধরে বহু মানুষ যারা ইসলামের মধ্যে আছে কিন্তু ইসলামের প্রজ্ঞার মধ্যে ঢুকতে পারছে না, তারা তোর কারণে ঢুকবে, বহু মানুষ ইসলামের দাওয়াতে তোর কারণে অনুপ্রাণিত হবে। এর চাইতে প্রাইডের আর কি হতে পারে? হতে পারে কি কিছু না। সো তো পারা যাবে না? আমি কি জোর করে পালানোর চেষ্টা করতেছি তোকে? পারা যাবে না? তুই অনেক ডেসপারেট একটা ছেলে, তোর সাথে আমার ছোটবেলার অনেক কিছু মিলে যায়, তাই তোকে আমার রিলেট করতে সহজ হচ্ছে। আমি এরকম ছিলাম, প্রতি মুহূর্তে নিয়ম ভাঙতাম। এমনও বলছিলাম এক শালায় আসছে, এসে আমার সম্বন্ধে আমার বাপের বিরুদ্ধে কমপ্লেন করতেছে, তোর সাথে গল্প করি দেয়, আমার বিরুদ্ধে কমপ্লেন করতেছে, আপনার ছেলে এই করছে সেই করছে। আমি বলছি যে রুবু না কি যেন নাম, আশা অবসর যাই হোক, এলাকায় গেলে দেখাবো। এনিওয়ে বললাম যে আমি এ জন্মে জন্ম নিইনি, বহু জন্মে আমি জন্ম নিয়েছি, বহু জন্মের অভিজ্ঞতা নিয়ে আবার এই জন্মে জন্ম নিয়েছি। সো আমাকে যত ছোট ভাবা হচ্ছে, এটা ভাববার কোনো কারণ নেই। নাই, তোর মধ্যে এরকম পাকনা ছিলাম আমি, ইচড়ে পাকা। কিন্তু এই মানুষগুলোই হাত ধরে রেভলিউশন তৈরি হয়, বিপ্লব তৈরি হয়। কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোথায় থামতে হবে এটা জানা। থেমে যা, নতুন করে জীবনটাকে চেষ্টা করি, কিন্তু আমার হয়তো চেষ্টাতে ত্রুটি ছিল। হ্যাঁ, শুরু কর নতুন করে। আমার ফ্রেন্ডরা এইভাবে অনেকেই বোঝানোর চেষ্টা করছে, আমি বুঝি, কিন্তু যখন বাইরে চলে যাই আবার মিম। বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর জোর করে নিয়ে আসা ভাবনা থেকে বের হওয়া উচিত। হ্যাঁ, আমি যদি নাই পারিস বা নাই করিস, তাহলে কিন্তু ট্রিটমেন্ট ছাড়া আমার কোনো গতি থাকবে না। তোর বাবার সাথে কথা বলে আমি সত্যি কিন্তু মেন্টালে পাঠানোর ব্যবস্থা করব, শক দেওয়া, এই দেওয়া সেই দেওয়া, এগুলো করবো। আমার মনে হয় তুই ক্যাপেবল। কাম ব্যাক, ওই গল্পর বাদ দে, শুরু হওয়া উচিত এখন থেকে। কি পারা যাবে কিনা চেষ্টা করো। মাঝখানে নিয়ত করছিলাম যে কখনো বিয়েই করবো। আছে আমার অনেকে ছিল যে ওরা হারাইছি, এই অবস্থা থেকে যাব, ভবিষ্যতে হয়তো আমাকে নিয়ে একটা বই লেখা থাকতে পারে যে মিমের জন্য নাইম বিয়ে করেনি। আচ্ছা, রিয়াদ খান, আপনি কি চেনেন রিয়াদ খানকে? চিনে, এবং ওর শত্রু। আপনার শত্রু? রিয়াদ, অনেক রিয়াদ কি তো চিনি, কোন রিয়াদ জানি? দেখা, এই ছেলেটা একটু বাড়াবাড়ি করতেছে, একটু দেখা তো। মিরাজুল ইসলাম রিফাত। না, এই ছেলেটাকে এক্সপোজ করা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি, আচ্ছা নাইম, আপনি কি বিয়ে করেছেন? না, বিয়ে করিনি, ফ্যামিলি থেকে চাপ দিচ্ছে। ওইটাতে যাই, রিয়াদের ছবিটা একটু আমাকে ওপেন করে দে। হ্যাঁ, একটা সেকেন্ড। আমি যে কথাগুলো বলেছি তোর কাছে কি বাড়াবাড়ি বা আরোপিত মনে হয়েছে? বানিয়ে বলিস না। না, যুক্তিসঙ্গত। আপনি কি একে চেনেন? একে? হ্যাঁ, ছেলের সাথে আসাদুল্লাহ। কি হয়েছে ওনার সাথে আপনার? এ তো তোকে একদম দে বড় কর, পচাই দিচ্ছিল। পচা মানে একদম না, পচাই দেয়নি। না, আসলে পচাচ্ছে। তোর পিছনে লেগে গেছে। কে এই ছেলেটা?
আমরা কি চাচ্ছি যে আপনার সাথে এটাকে ওনার সম্পর্কটা কি? আমরা বা- ওপেন করে দেব। বলতো কি বলতো কাহিনী এর কি, সাথে? কোনো না সমস্যা? থাক, আমি চাই না যে কারো না, এর সাথে তো কাহিনী বল। এই ছেলেটার এত কি তাড়া তোকে একদম এক্সপোজ করার জন্য পাগল হয়ে গেছে। কে এই ছেলেটা? আমরা এর আগে কোনো প্রোগ্রাম এরকম করছি বলে মনে হচ্ছে না, না, আমাদের কখনো বাট কোনো খুব program বাড়াবাড়ি, এটা হয়নি। খুব বাড়াবাড়ি করতেছে। থাক, কাহিনীটা কি? sacrifice না, করে তোর দাও। সাথে কাহিনী বল, বাদ দেন এটা। তোর সাথে কাহিনী বল, বল, নাহলে কিন্তু এক্সপোজ করে দেবো এখন। থাক। মানুষকে জানাবো, দরকার নাই। প্ল্যাটফর্মে বলবো যে হোয়াট হিজ ইন্টারেস্ট, কি কারণে এটা করতেছে, এটা কে, তোর সাথে কি কাহিনী এই ছেলের? এমনিতেই বন্ধুত্ব ছিল, এমনিতে পরে যোগাযোগ হয় না। আপনাদের আচ্ছা আচ্ছা রিয়াদ খান, আচ্ছা আচ্ছা বেশ কিছু মানুষই কেউ বলছে আপনার বিয়ে হয়েছে। না, কেউ প্রুফ দিতে, কোনো বিয়ে হয়নি। এই ছেলের সাথে কোনো ঘটনা আছে? না, আমার খুব একটা আমি মনে করতে আচ্ছা পারছিস না? আচ্ছা আপনাকে একটা কথা বলি নাই, জি। হ্যাঁ, আমাদেরকে এই মুহূর্তে কত মানুষ দেখছে আপনি ধারণা করতে পারছেন? বা কত মানুষ শুনছে আমাদেরকে? ওখানে যেটা দেখছেন ওটা আলটিমেটলি নাম্বার না, হ্যাঁ, আরো কয়েক জায়গা থেকে আমাদেরকে দেখা যায় এবং শুনছে অনেক মানুষ। তো রংপুরবাসী আমাদের এখানে যারা শোনে তাদের মধ্যে একটা বিশাল বড় অ্যামাউন্ট এর লিসেনার্স হচ্ছে রংপুর থেকে, হ্যাঁ। সবসময় আমাদের এবং সবচেয়ে রংপুর পছন্দের। থেকে কেউ এসে গল্প বলছে এবং তার সত্য মিথ্যা যে ব্যাপারটা, আপনাকে যখন আমাদের অফিস থেকে চুজ করা হয়েছে, আমরা কিন্তু সত্য মিথ্যা যাচাই করার কোনো জায়গা আমাদের নেই, তাই না? আপনি এখনো গল্প বলে যাচ্ছেন, কিন্তু এই যে কমেন্ট সেকশনে আপনাকে নিয়ে অনেক ধরনের, এই যে রিয়াদ বলছে যে আপনার নাকি বিয়ে হয়েছে, ইমরান সরকার আবার বলেছেন না নাইম আনম্যারিড। আচ্ছা না, বিয়ে হয়নি আমার। আচ্ছা, মিরাজুল ইসলাম আফ্রিদি আবার সে অন্য কথা বলেছেন। আচ্ছা, তারপরে রাকিব বলেছেন আর কত মিথ্যা বলবা। রাকিব আচ্ছা বলছে তানজিম হাসান রাকিব, চিনিস রে? না, চিনলাম না। ওকে, তারপর আচ্ছা, রিয়াদকে ও চিনবে না, রিয়াদ ওর স্কুলের সিনিয়র আর ও শত্রু না গুরু, ওর বাস্তব চিত্র বলছে রিয়াদ, এটা বলছে শাহিন আলম, ঠিক আছে? চিনিস রে? রিয়াদ ভাই সব খুলে আমি তো বলেন, রিয়াদ এটা রে অনেকে চিনতাম, বলছে। কিন্তু শাহিন হ্যাঁ, শাহিন আলম একটু পিকচারটা দেখি একটু। আচ্ছা খুব একটা ভালো না। ওকে, দেখতে ভালো না, না আমি বলছি যে সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, মাহমুদুল হাসান বলেছেন না ওনার বিয়ে হয়েছিল। আচ্ছা, কোথায় হয়েছিল লিখতে বলেন। তোর অবজেকশন নেই সব কথাতে? না, বিয়ে হয়েছিল এই প্রমাণটা কে দিছে, কোথায় হয়েছে? আচ্ছা, না, আমি ইমরান একটা অবাক সরকার হচ্ছি যে তোর বিরুদ্ধে যেসব কথা হচ্ছে সেগুলো নিয়ে তোর খুব বেশি রাগ বিরাগ এসব নাই নরমালি। না, অন্য আরেকজন কিন্তু বলছে এগুলো গুরু। কথা প্রায়শই শুনিস নাকি? এগুলো আমি পাত্তা দিই না, কারণ এগুলো- শুনিস প্রায়শই মনে হয়। অনেকে অনেক কথা বলে, যদি পাত্তা দিতে যাইতাম তাহলে আমি আটকায় যাই, কারণ আমি এসব স্কিপ করে চলি, কারণ আমি আমার গতিতে আগায় যাই। আচ্ছা, ছোটবেলায় আপনার স্কুলে সিনিয়রের সাথে একটা ঘটনা ছিল মনে হয় না? সিনিয়রের সাথে কোনো ঘটনা আছে কি? Senior স্কুল, মেয়ে? হ্যাঁ, সিনিয়র আপুর সাথে। এটাও ছাড়িসনি? না। সিনিয়র আপু, হ্যাঁ হ্যাঁ, ও স্কুল থেকে এই আপনাকে ধরনের TC মালগুলা বা সিনিয়রের সাথে প্রেম আগে টিসি করে। দিয়ে বের করে দিছিল, এরকম কিছু এরে? হয়েছিল নাকি? হতে পারে। আমি তো দুষ্টামির কারণে কম করে। না না, সিনিয়রের অপর তাই বলে তো অন্য নিয়ে টান দিবি তাই? না 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 কি না, করছিলি? সিনিয়রের সাথে কি হ্যাঁ, না, করছিলি? যে এইগুলো কিন্তু সব আমরা কমেন্ট সেকশনে পাচ্ছি, ঠিক আছে? সিনিয়রের সাথে কি করছিস? আর কি এমন করছিস বেটা? তুই তো ভোটে আচ্ছা, দাঁড়ানোর সময় হয়ে গেছে, গল্পটা- তোর পিছনে হাজার হাজার লোক কেন কথা বলতেছে সেইটা আগে কর। গল্পটাও জানা লিখেছেন, ওর বিয়ে হয়েছে রিভা আপুর সাথে। রিভা কে? কোন রিভা? হোয়াট ইজ দিস? না না, তুই কে রে? এই তুই আগে আমাকে বল, তুই কে? তোর পিছনে হাজার হাজার লোক কেন? তুই এখানে কেন ভোট না দাঁড়ায়? শত শত লোক তোর বিরুদ্ধে কেন কথা কয়? কি তুই? না তুই মানে কি কি জিনিস? এটা আমরা আসলে জানতে জিন চাই। করি নাকি? তুই ভালো মানুষ নাকি? এই যে হাজারটা এই লোকগুলো, এরা কেমনে জানলো যে তুই এখানে প্রোগ্রামে আসবি? হাজার হাজার মেসেজ শুধু Right, তোকে ঘিরে কেন? right. কি হয়েছে তোর? কে তুই? এ ভাই, তুই জেনপুরি নাকি? আচ্ছা। বলে আসছস যে এখানে আসবি তুই? না, হঠাৎ করে হাজার হাজার মানুষ তোর বিরুদ্ধে কথা কেন বলতেছে? ও কি কয়, কলেজে উঠে চকলেট গিফট করার কথা মনে আছে তো? চকলেট গিফট করেছিলি কলেজে উঠে? একটা বান্ধবী করছিল। এতে সব কথা তো জানে। তোর অবস্থা কি রে? কাকে বাদ রাখছস তুই? আচ্ছা, রিফা দাদা না, বলেছেন আপনি প্রাইমারি স্কুলে গণধোলাইও খাইছেন। ওই যে হ্যাঁ, ওই যে ওইটা। কি হয়েছিল এটা? কি হয়েছিল? মানে দুষ্টামি করতে করতে মানে সবাই দুষ্টামি না, কি করছিলি? গণদোলায় খাওয়ার জন্য তো সেরকম মাস্তি লাগে। কি করছিলি? এটাও লিখেছি ও, আমি yes, তোর কাছে yes. বলে দে আগে। না, 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 বলি, 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 এই তাড়াতাড়ি বল, নাহলে পড়ে ফেলবো। কি? এই দে। এই বাথরুমে, এই তাড়াতাড়ি বল। না, বাথরুমের কোনো না, কথা না, নেই। তাহলে বল তাড়াতাড়ি, নাহলে পড়ে ফেলবো এটা। উনি আগে গান করতেন, আপনি গান করতেন আগে? না, গান করতাম না। আহা, পড় নাহলে বলে দেবো। হ্যাঁ, কে?
বল তাড়াতাড়ি বল, পেয়ে গেছি। কি করছিলি? গণপিটুনি খাইছিস প্রাইমারি? গণপিটুনি আচ্ছা। বলতে ক্লাস 5 এক মেয়ের চুল নিয়ে ঘোড়ার চুলের সাথে বেঁধে বলছিলাম তুই আমাকে আই লাভ ইউ বল, না এটা উড়াই দিব, তুই সারা জীবন ইয়ে করবি। ক্লাস 5। এটা তো সিভিয়ার, আপনার তো ডক্টর দেখানো উচিত। তো এটা তো টুপি সাধারণ। খুলছি, এটা খুলি একটু কোটি। হ্যাঁ, এটা কোটিটা খুলে গরম ফেলেন। লাগবে, গরম লাগবে, খুল। আচ্ছা, তেহানুর রহমান তেহান না, লিখেছেন, এটা ভাই খুললাম, মনে এটা। হয় তার বিয়েতে সবাইকে দাওয়াত দিছিল না। ও, দাওয়াত দিছিল। তেহাম বলছেন যে যেহেতু দেখুন, সবাই জানে যে উনি বিয়ে গরম, করছে। হ্যাঁ। আমি তো লেবাসটাই আলাদা করে ফেলতেছি, এখন বুঝতেছি লেবাস তোর সাথে যায় না। এখন বল আর কি অনেকগুলো কথা আছে। আরেকটা বল। আচ্ছা, গুরু, এটাও খুলবো সাদিয়া- নাকি? না না না, সাদিয়া ইসলাম বলেছেন ও একটা জিন, ও এক জায়গায় থাকে না। না এটা সাদিয়াকে চিনছিস? আচ্ছা, সিফাত লিখেছেন বিয়ের কিছুদিন। সাদিয়া সাদিয়া অনেক চিনিস রে? চিন- এক জায়গায় থাকিস না মানে কি রে বেটা? মানে তোকে যখন ভালোবাসে তখন কিন্তু তোর ফরফর ফরফর বলিস, এটা তো ঠিক। ওইটাও তো আমার মরিচার ঘিয়ের কারণে মানছিস, এটাও মান। এক জায়গায় ফর করে করিস মানে যখন কেউ ভালোবাসে, যেমন সে ইজ ন্যাশনাল সেলিব্রিটি, এই যদি কোনোভাবে তোকে পাত্তা দেয় তখন কিন্তু 2 দিন ঠিক থাকবে, 3 দিনের দিন আরেক দিন দৌড়বি, এরকম টাইপের স্বভাব তোর মধ্যে আছে, ঠিক না বে? ঠিক। অনেকটা, কারণ আমি তাহলে প্রচুর কিভাবে হবে বেটা? হ্যাঁ, নেক্সট। আচ্ছা, প্রাইমারি স্কুলে আপনি গণধোলাই খাইছেন, এটা বললো। ওটা বললো। নাইমকে বলেন তার বস শুনছে। আচ্ছা। রাজু আহমেদ লিখেছেন। এখন আমি প্ল্যান করছিলাম তোকে নিয়ে, তোর বাড়ি কোথায়? রংপুর কাউনিয়া। ঢাকায় কই থাকিস? ঢাকায় শুধু এখানে আসছি। দিয়ে ওখানে চলে যাবি? এখন আমি তো ভাবলাম যে কাউনিয়া নামাই দেবো, তুই নাকি গাড়ি ভাড়া দিস না? এটা হ্যাঁ বল, সবই সত্যি এটা বলছিস। ঠিক। অটো, কারণ এতটুক বয়সে আমি 45টা জেলা ভ্রমণ করছি। আচ্ছা, এই জন্য আমির হোসেন কি লিখেছেন 45টা দেখেন। জেলা। আচ্ছা, আমির হোসেন কি লিখেছেন এটা শোনেন। বলেছেন যে ভাই আপনাকে তো এলাকার বিভিন্ন ওয়াজ মাহফিলে কথা বলতে শুনি, এই সময় এসে যদি এখানে বসে কথা এইভাবে বলেন তাহলে তো আর না মাহফিলে ওটা ডাক ডান, আসবে না। বাট আচ্ছা। ওই যে ভাড়া দিস না, এটাও ঠিক। হ্যাঁ, এটা ঠিক। গাড়ি ভাড়া দিস আচ্ছা, না। রিয়াদ খানের জন্য আমি একটা কথা বলি। রিয়াদ খান, আপনার সাথে তার ব্যক্তিগত কোনো সমস্যা থাকতেই পারে, সেটা কিন্তু আমাদের জানার বিষয় না, বা প্রত্যেকটা মানুষকে ব্যক্তিগতভাবে গিয়ে আসলে দেখাটাও আসলে আমাদের দ্বারা সম্ভব না। অনুষ্ঠান তবে- শেষ করছি শান্তু। আর sure. রিয়াদ, এসব পাকনামি বন্ধ করো বাপ। ইফ ইউ হ্যাভ সাম গ্রিভেন্স অ্যান্ড অল, এটার জন্য তুমি করতেই পারো, বাট এই ছেলেটা যদি কোনো কারণে আমাদের কোনো প্রোগ্রামে টেক্সট করে, উই শুড ব্লক ইট। অ্যান্ড অফকোর্স এই ছেলেটার পুরো ডিটেলস সহ আমরা এক্সপোজ করার চেষ্টা করবো নেক্সট টাইম, রাইট? রাইট। এই ছেলেটি যে কাজটা করতে, সেটা ইন্টেনশনালি বেয়াদবি এবং নোংরামির মধ্যে পড়ে। বিদায় নিচ্ছি বাপ, কিন্তু তার আগে আমার একটা জিনিস জানার খুব বেশি ইচ্ছা, যেটা আমি করতে পারিনি, যেটা তুমি করতেছো। প্রেমের কথা বাদ দিয়েছিস না দিসনি? বাদ। হাত দিয়ে আমাকে হাত ধরে কথা বল। তুই আমাকে আরেকটা কথা দে, যা হয়েছে সেটা কোনোভাবে ইসলামিকভাবে এটাকে নোংরামি ছাড়া আর কিছু বলা যায় না, ঠিক না বে? ঠিক। ঠিক। কি ইসলামের দৃষ্টিতে কি এটা? এটা নোংরামি। কিন্তু একটা পুরুষ বা একটা নারী, সে যদি পাপের মধ্য থেকে বের হয়ে এসে আগুনে পড়ে খাঁটি সোনা হয়ে সামনের দিকে এগিয়ে যায়, আল্লাহ কি তাকে পর করে দেয়? দেয় না তো। না। তো তোর জন্য দোষের কিছু না যদি তুই বলিস যা তুই করেছিস সেই মেয়েটির হাত ধরে, বা যা তুই ভেবেছিস সেগুলো হচ্ছে দোষের, পাপের, নতুন করে আবার জীবনটাকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার ক্ষমা চাইবি, ঠিক না বে? ঠিক। ঠিক। আমি কি বলতেছি চাপাই দিচ্ছি নাকি আসলে এই না, জিনিসগুলো আসলেই অন্যায় ছিল, জিনিসগুলো। পাপ ছিল? তুই যেভাবে ইসলামিক স্কলার হিসেবে নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করতেছিস না, সেখানে কোনোভাবে এ ধরনের পাপিষ্ট কাজের কি মিনিমাম কোনো সুযোগ আছে? No. ওকে, ডান। সো আমি যেটা করতে পারিনি, যেটা আমি চিন্তা করি যে আমি পারিনি, আমার ছোট ভাই বা আমার বড় ভাই বা আমার সমসাময়িক কেউ একজন করে দেখাক, আমার নায়েম যদি করে দেখায়, আমার নায়েম যদি কোনো একদিন মিজানুর রহমান আজহারির মতো হয়ে যায়, আমার নায়েম তোর যে অনুপ্রেরণা, কি নাম, দেলোয়ার হোসেন সাঈদী, জি। তার মতো হয়ে যায়, বা অন্য কোনো বিখ্যাত আদমির মতো হয়ে যায়, তাহলে আমার সবচেয়ে বেশি শান্তি লাগবে। তাহলে একনলেজ করার মধ্যে কোনো কি দোষ আছে? তখন যদি কেউ বলে যে তাহেরি সবাইকে নিয়ে কথা বলে, যদি বলে নাচতে নাচতে হঠাৎ বলে দেয় যে এই ছেলেটা তো এক সময় এই রকম মেয়েদের সাথে এই করে জেনা করে বেড়াতো, তোর কোনো সমস্যা হবে? হবে না। না। তুই ওই স্টেজে দাঁড়িয়ে কি বলবি যে তাহেরি ঠিকই বলেছে, আমার যেটা করেছিলাম সেটা অন্যায় ছিল, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, আল্লাহ এটার জন্য পরিপূর্ণ অধিকার রাখেন, আমাকে তিনি ক্ষমা করবেন কি করবেন না, ওখান থেকে বের হয়ে এসে আমি চেষ্টা করতেছি মানুষ হিসেবে নতুন করে ঘুরে দাঁড়ানো। দোষ আছে এটা? মানুষ কি তোকে পর করে দেবে? No. মানুষ কি তোকে ঘৃণা করবে? No. করবে না। সো দিস ইজ অল অ্যাবাউট। সো আসলে এখন কি পরিমাণ তুই আমন্ত্রণ পাস? সপ্তাহে, মাসে কয়টা আমন্ত্রণ পাস ওয়াজের জন্য? মাসে মানে খুব বেশি না, মানে আমি তাও আনুমানিক? নতুন তো যখন সিজনে
সিজনে মাসে সামথিং 7-8টা থাকেই। 7-8টা থাকি। হ্যাঁ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অন্য আলাপে যাই না, এবং কারণ আমার মনে হচ্ছে তো আমার স্বপ্নের জায়গাটা তুই নিয়ে বসে আছিস, আমি অন্য গল্পে যাইতেই চাই না। এবং আলহামদুলিল্লাহ হ্যাঁ, আমি আপনাকে একটা পোস্টার দেখাবো, দেখা বাপ। এটা সারপ্রাইজ হিসেবে দেখাইলাম দেখা। না, মানে এটা আমি নিজে বলবো না যে আচ্ছা, তুই আর মিমের গল্প করবি? না মিম কে? মিম চিনলাম না। নটানি কি করিস না, আবার তো গিয়ে আবার শুরু করবি। না, প্রমিস গ্রো। লক্ষ মানুষ এখানে দেখতেছে, না আমি পুরাটা মিমকে করবি আর এসব ইনশাআল্লাহ গুরু আচ্ছা, করব না। আর ক্ষমা চাইবি। এই পোস্টারটা দেখেন। থাম, আমার একটু চোখে প্রবলেম, তারপর বলছি, আমি পড়তেছি। ওকে। শেওলাপাড়া সবুজ ছায়া যুব ঐক্য পরিষদ এলাকাবাসীর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল 24 এপ্রিল 2024 বৃহস্পতিবার। প্রধান মুফাসসির মাওলানা এম জান্নাতুল নাইম। এটা পড়। আমি এটা পড়ে, তো মানুষের দেওয়া, তো ও বানায়নি, কেউ বানাইছে নাকি? পড়। পড় আচ্ছা, জোরে জোরে পড়, আমি ধরে আছি, আমার কোমর প্রধান ভেঙে যাবে। মুফাসসির বলেছেন মাওলানা এম জান্নাতুন নাইম। আচ্ছা, একটা অধিবেশনের মধ্যে তিনি হচ্ছেন প্রধান অধিবেশন না, মুফাসসির। এটা তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিল, যে মাহফিল হচ্ছে কিসের উদ্যোগে, কোন এলাকা? চট্টগ্রাম সাতকানিয়া। সাতকানিয়া। ওকে। মধ্য গারাঙ্গিয়ায়। গারাঙ্গে। হ্যাঁ। মানে প্রধান বক্তা কে? মাওলানা এম জান্নাতুন নাইম। কে সেটা? আচ্ছা, সেটা আমাদের আজকের অতিথি। তবে আমার বুকের সাথে মিশে আছে যে। হ্যাঁ, তবে কমেন্টে কিন্তু অনেক এই কথা কমেন্টের আসছে। বাইরে বাপ। বলেছে যে ওর কাছে একটু তিলাওয়াত শুনেন তো বলতে যে পারলে। নোংরারা কথা বলতেছে, ও তো আমাকে কথা দিয়েছে, যা ভুল করেছি তা করেছি, এগুলোকে ফেলে দিয়ে আমি নতুন করে মানুষ হিসেবে গড়ে ওঠার চেষ্টা করতেছি। এরপরে কার বাপের ক্ষমতা আছে এর সম্বন্ধে কথা বলার? কিন্তু নাকি আবার চেঞ্জ করে আবার ওরকম হয়ে যাবে? কখনোই না। বল, এখানে মাইকে বল, লক্ষ মানুষ দেখবে তোকে, আবার বদলে যাবে? না, কখনোই বদলে যাব না, কারণ আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ তোকে কতখানি জায়গাতে নমিনেট করেছে, এই জায়গাতে আমার যাওয়ার স্বপ্ন, জানিস? আমার যেহেতু জ্ঞান নাই, ধর্মীয় প্রজ্ঞা নাই, তাই আমি যাইতে বলতে সাহস পাই না। তবে আমি হতাশ হই না জেনারেল পড়ে, কারণ জেনারেল না ওটা বাদ দি, জেনারেল বা ইসলামিক নলেজ এটা না। আমি বলতেছি যে তুই আবার যদি ওরকম হয়ে যায়, আমি যে এত গর্ব করে তোকে নিয়ে কথা বলতেছি, কখনোই না। এটা আপনি আর যেই যখন বলবে তুই কি বলবি? অ্যাকনলেজ করবি যে হ্যাঁ আমি এটা করেছিলাম, এটা পাপ ছিল, নাকি বলবি এটা জাস্টিফাইড ছিল? না, কি ছিল এটা? আমি করেছিলাম। এই যে পালাইছো, চমক করছো, চমক কি পাপ না? পাপ না? অবশ্যই পাপ। আল্লাহ কি এটার জন্য কোনোভাবেই তোকে বলেছে যে এই জিনিসটা করতে হবে, করা যাবে না? এটা অন্যায়, এটা পাপ। এর শিক্ষা নিয়েছিস, বাট আমি ঘুরে দাঁড়াচ্ছি, নতুন করে আবার শুরু করবো, এই তো। জি। কি সুন্দর। প্রধান বক্তা মাওলানা এম জান্নাতুল নাইম, সদস্য আল কোরআন রিসার্চ ফাউন্ডেশন, ঢাকা। তাই রে? জি। ওকে, তাহলে আমাকে বল এখন আচ্ছা, কিছু এটার ওয়াজ কোনো শোনা, ক্লিপ আমি আছে? টপিক দিই, হ্যাঁ। দুই একটা টপিকস দিয়ে আমি তুই আমাকে ওয়াজ শোনা। কি রকম টপিক? একটু তুই তো রাফসান দিয়ে পারলি না, এখন তো ট্রেন্ডিং চলতেছে। না না, আমি তোকে সাবজেক্ট দিয়ে দিই, তাহলে ব্যাখ্যা করি ছেলেটার সম্বন্ধে। আমি একটা টপিক বলবো। আমি ছোট্ট একটা টপিক বলি যে বৃদ্ধকাল আর মৃত্যু তো কেউ ঠেকাইতে পারে না। ওইটা নিয়ে হ্যাঁ, শুরু কর। বৃদ্ধকাল আর মৃত্যু কেউ ঠেকাইতে পারে না, কিন্তু আমি একটা ঔষধ দেব যে ঔষধে কখনোই তার কোনো রোগ হবে না। শুরু কর। সেটা কি? 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বে, সপ্তাহে 2টা রোজা রাখবে, তাহাজ্জুদ নামাজ নিয়মিত করবে। এই আমলটুকু, শুধু এই আমলটুকু যে করবে, তার কখনো কোনো রোগ হবে না, কোনো রোগ হবে না, বৃদ্ধকাল এবং মৃত্যু ব্যতীত। ওই জ্বর, মাথা ব্যথা, ক্যান্সার, কিডনি ড্যামেজ, আরেকটা বিষয়, এখানে ঘুমটা রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত যে ঘুমটা হয়, সেটা ঘুমের 80% কভারেজ করে নেয়। আর এখন তো উল্টায় গেছে, রাত 2টার পর ঘুমায়। ওকে, ডান। বাট আমরা যে বিভিন্ন ওয়াজ যে কোয়েশ্চেন করে না, জি, এইসব কোয়েশ্চেন করলে আমাকে গুরু সম্বোধন করে অ্যান্সার দিস না। কোয়েশ্চেন করবো, তুই যে প্রধান বক্তা হিসাবে ওইটার অ্যান্সার দিবি, রাইট? মানে এখানে আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি মুফতি নই যে সব কোশ্চেন। না, আমি আমার মতো করে, আমি অত টাফ কোয়েশ্চেন করব না। আমি কি কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ, অফকোর্স। তুই তোর মতো করে শুরু কর, যে শুরু কর তুই তোর ওয়াজ ধরেন আপনি আসছেন একটা জায়গায়, ওয়াজ শুরু করে দেন ওখানে গেছিস। কোন জায়গা এটা? এফএম এ আসছে। না এফএম না, এখানেই গেছিস। সাতকানিয়া, চট্টগ্রাম। সাতকানিয়া, চট্টগ্রাম। আমি ওখানকার একটা অধিবাসী, বসে তোর ওয়াজ শুনতেছি। শুরু কর তুই।
শুরু কর, তারপর তুই অনুমতি দিবি যে কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, তখন আমি হাত তুলে তোর কাছে কোয়েশ্চেন করবো। শুরু কর, না মানে দিয়া না মধু দিয়া ওইভাবে যেভাবে শুরু করে মানুষ, আমি জানি না তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قل إن صلاتي ونسوكي ومحياي ومماتي لله رب العالمين صدقت يا رب العالمين আমি বর্তমান ঢাকা এফএম 90.4 অবস্থান করছি গুরু এহতেসামের সভাপতিত্বে। আজকে প্রোগ্রামের সকলকে জানাচ্ছি নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছি। শুকরিয়া। সর্বপ্রথম সেই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব, যিনি সৃষ্টি স্রষ্টা, সর্বদ্রষ্টা, মহিয়ান গরিয়ান, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, পৃথিবীর সব ডাক্তার যেখানে ব্যর্থ, আমার মহান রব সেখানে সফল। সেই মহান মনিবের দরবারে অনিবুত চিত্তে কালিমাত শুকুর ও সুদুদ পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি শেখাত নবীন বিশ্বনবী, যিনি ছিলেন নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তার রসুলকে বলেছেন, কুল, হে রসুল আপনি বলুন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রসুল আপনি বলুন আপনার উম্মতদের, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার বন্দেগি, আমার সবকিছু কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। কোশ্চেন করার পারমিশন দে। হ্যাঁ, বল। এখন আপনি যদি এই বিষয়কে যদি কোনো কোশ্চেন থেকে করতে পারেন। ওকে হুজুর, আমার ফার্স্ট কোশ্চেন, আমি এর নাম এহতেশাম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি এবং মেয়েটির নাম হচ্ছে মিম। আমি এই ভালোবাসার জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু ঘুরে ফিরে মেয়েটা আমার মনের মধ্যে চলে আসে। কিভাবে বের হওয়ার চেষ্টা করব? আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিব, এটা মিমকে আপনি যতটা ভালোবাসেন তার 10% যদি আল্লাহকে ভালোবাসতে পারেন, আপনি অটোমেটিক সেখান থেকে বের হয়ে আসবেন। হুজুর, আপনি কি এটা বিশ্বাস করেন? অবশ্যই। হুজুর, তৃতীয় দফা জিজ্ঞেস করতে চাই, আদৌ কি আপনি এটা বিশ্বাস করেন? অবশ্যই। হুজুর, আপনার প্রোগ্রাম শুনেছিলাম বহুদিন আগে ঢাকা এফএম 90.4-এ। এই ধরনের একটা মেয়ের জন্য আপনি এত বেশি পাগল প্রায় যে আপনি গোটা দুনিয়াদারি ভুলে গিয়ে, ধর্মকর্ম ভুলে গিয়ে, ধর্মকে বাইপাস করে মিম নামের মেয়ের প্রতি পিছনে পিছনে ঘুরেছিলেন, এবং এই মেয়েটির কারণে মানুষ আপনাকে পাগল হিসেবে আখ্যা দিয়েছে, মেন্টাল হিসেবে আখ্যা দিয়েছে। আর আজ আপনি আমাকে ওই জ্ঞান দিচ্ছেন। তো আপনি যেই জ্ঞান আমাকে দিচ্ছেন, আপনি নিজের ক্ষেত্রে এটা চেষ্টা কেন করেন? মানুষ বলতেই ভুল। আমার ভুল হয়েছিল সেটা স্বীকার করি, এবং আমি সকলকে বলেছিলাম আমি ভুল হয়েছে, কারণ সবচাইতে ভুলের শেষ আমরা এত ভুল করতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত ভুল করেছে, উনি ছিলেন মুশরিক, শিরক করতে করতে তার জীবনটা পচিয়ে ফেলেছিলেন। তিনি ছিলেন জিরো। আল্লাহর কাছে তওবা করার কারণে, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করার কারণে আল্লাহ তাআলা তাকে কবুল করে জিরো থেকে হিরো বানিয়েছেন। পাশাপাশি হুজুর, এটাও তো সত্য, যখন তিনি কাম ব্যাক করেন, তারপর শুধু ইসলামের জন্য সর্বশ্রেষ্ঠ ভূমিকা পালন করেন। 11 জন সাহাবী নিয়ে তিনি তাকবীর দিয়ে রওনা দেয়। তার সাহস, তার প্রজ্ঞা, খোলাফায়ে রাশিদিনের একজন, এবং সেই সাথে তিনি যে পরিমাণ ক্ষমতার অধিকারী ছিলেন, সবকিছুকে পেছনে ফেলে ওমর রাদিয়াল্লাহু তাআলার যে এক্সাম্পল, যে যখনই আমাদের কোনো প্রশাসকের কথা আসে তার এক্সাম্পল সব জায়গাতে দেয়া হয়। তো হুজুর, আপনি তো আমাকে ব্যাখ্যা দিচ্ছেন ঠিকই, আপনি নিজে ব্যক্তি জীবনে কেন এই জিনিসটাকে এখনো কারেকশন করতে পারছেন না? সেটা আমি নিজের দোষ দিব সেখানে, সেটা হচ্ছে আবেগ দোষ। ঠিক আছে, কারেকশন কেন করতে পারছেন না? কোন বুদ্ধি নিয়ে মানুষকে বলবি? কোন বুদ্ধি নিয়ে বলবি? এখন তো সাক্ষী বানায় ফেললি হাজারো মানুষকে, বলে ফেলে যদি, কিভাবে বলবি? শুধু ভালো কথা বলা ইম্পর্টেন্ট, নাকি মানুষটা ওই কথাগুলো বিশ্বাস করে তো শ্রোতাকে এটা বুঝিয়ে দেওয়াটা ইম্পর্টেন্ট? কোনটা ইম্পর্টেন্ট? শ্রোতাকে বুঝিয়ে দেওয়াটাই, যে আমি নিজেও এটা বিশ্বাস করি। সূরা সফের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে যে তোমরা কেন তা বলো যা নিজেরা মানো না। তাহলে কি সুন্দর কথা বলেছিস তুই। সূরা সফের 2 নম্বর আয়াত। তাই এই আয়াতটা ভীষণ ভয় পাই। কি বলছে? তোমরা কেন তা বলো যা নিজেরা মানো না। কেন ম্যানেজ করতেছিস না? আমার মতো কোনো এক পাকনা যদি বলে বসে তোকে, কত তো ঠিক।
রাইট। কেন তোমরা মানুষকে এই কথা করতে বলো যা তুমি নিজে মানো না? কেন তুই বলিস? কেন তুই ব্যাখ্যা দিবি? তোকে তো চ্যালেঞ্জ করে বসবে যে কোনো ওয়াজে যে গুরু হুজুর আপনি তো এরকম না। আজকের পর কি সুযোগ আছে তোর ওই জায়গাতে ফিরে যাওয়ার? ইনশাআল্লাহ। তবে এখানে আমি একটা বল জিনিস বলতে চাই, প্লিজ, অনুষ্ঠান শেষ করছি। আগামী 2 বছর আমি ওয়াজের ময়দানে থাকবো না। আগামী 2 বছর শুধু অধ্যয়নের ভিতরেই থাকবো। 2 বছর কোনো প্রোগ্রাম অ্যাকসেপ্ট করবো না, কোনো করিস না, প্রোগ্রাম নিব না। তুই এখনো রেডি না? হ্যাঁ, আমি রেডি হই। অনেকে ফোন করে দোয়াটার কথা, সফের 2 নাম্বার সফের দোয়া অনুযায়ী তুই কিন্তু আসলে রেডি না। জি, তুই কথা বলার জন্য রেডি। জি, আমি এখন আমরা ইমপ্রেস, কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে তুই এখনো রেডি নই। সো মানসিকভাবে রেডি হওয়া, কথা বলা ঠিক করা, জ্ঞানের প্রজ্ঞা আরো বাড়ানো, তারপর যাওয়া, তাই তো? Yes. ওকে, ডান। এটা দারুণ। আচ্ছা, আপনার হাবিব মামা শুনছি। জি, তার বাসায়। তাহলে অনুষ্ঠান শেষ করি। বাপ, কিছু বলতে চাস? শেষ করার পূর্বে যেটা বলবো, আমি তারপর অনুষ্ঠান শেষ করে দেবো তোর কথার পরে। নিজের নফসকে যদি নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত মানুষ। অফকোর্স 2 বছর সময় নিতে হবে কিসের জন্য? 2 বছর স্টাডির জন্য, পড়াশোনার জন্য, নিজের নফসকে ঠিক করার জন্য। কারণ শুধু তো বললে হবে না, নিজের নফসকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, আইদার মানুষ কি বলবে? এক সেকেন্ড, যে মানুষটা ভণ্ড তাই বলবে তখন। জি, থাম 1 সেকেন্ড। হ্যাঁ, এটা হ্যাঁ, থাম। হয়নি আমাকে মানুষ কি বলবে? এই তো ভণ্ড, নিজে মানে না, হয়তো মানুষকে জ্ঞান দিতে বলে নিজে প্রেম করা, প্রেমের বিরুদ্ধে আছে। তাহলে 2 বছর কি করতে হবে? 2 বছর কি করতে হবে? স্টাডি করতে হবে, নিজের নফসকে ঠিক করতে হবে, মানুষ হয়ে তারপর মানুষের মতো মানুষ হয়ে তারপর দেন ওয়াজে ফিরতে হবে। ওকে, ডান। আর কিছু লাগবে না। আর কিছু। জীবন চন্দ্র বলেছেন আজকে অনেক সাধু মানুষ দেখলাম কমেন্ট বক্সে। সেটাই facebook.com/arab.fm। কিছু বলতে চাস? লাস্ট মুহূর্তে বলতে থাক, আমি তাহলে বিদায় নিয়ে নেবো। তারপর আমি আর কোনো কথা বলছি না। আই এম সাইনিং আউট, মিয়া তেশাম। বাট আমার ভাইয়ের কাছে যাচ্ছে, শেষ মুহূর্তে কি বলতে চাই? শেষ মুহূর্তে বলতে চাই, একটা হাদিস বলে শেষ করতে চাই। আর দুনিয়া ও সিজদুল মুমিনিন ও জান্নাতুল। আমাকে নিয়ে কিছু বলতে চাইলে বলতে পারিস, কিন্তু আপনাকে নিয়ে কি বলবো? ভালো কথা না, যদি কোনো অবজারভেশন, কোনো নেগেটিভ কথা বলতে চাস। নেগেটিভ কথা হচ্ছে, আপনার মধ্যে নেগেটিভ কথাই তো নাই। আচ্ছা, যা বলছিস বল। আচ্ছা, নেগেটিভ কথা আমি বলতে মানে অনেক কি বলতে চাচ্ছিলি? একটা হাদিস দিয়ে শেষ করতে যাচ্ছিলাম যে আদ-দুনিয়া সিজদুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুসলিম শরীফের হাদিস। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কারাগার, জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। আর দুনিয়া ও সিজদুল মুমিনিন, সিজনুল শব্দ হচ্ছে কারাগার, সিজনুল শব্দ হচ্ছে কারাগার। দুনিয়াটা মুমিনদের জন্য কারাগার, যারা ঈমানদার তারা চাইলেই সবকিছু করতে পারে না, কারাগারের মতো বন্দী এই দুনিয়াটা। একদমই তাই, ট্রু। ও জান্নাতুল লিল কাফিরিন, কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত। খাও দাও ফুস্তি করো। কথাটা আমি আগে বলছিলাম, আমি চাইলেই ওই জায়গায় যাই না, কারণ অনেক কিছু আমাকে কন্ট্রোল করতে হবে। জি, ট্রু। এই কারণে বলবো যে এই হাদিসটার আমল করবেন, যে দুনিয়াটা মনে করবেন যে আপনার জন্য জাহান্নাম, জেলখানা, বালাখানা। আর কাফেরদের জন্য আপনার দুনিয়াটা জান্নাত, তারা যা ইচ্ছা করবে শেষে জাহান্নামে চলে যাবে। দুনিয়াটা জান্নাত, পরকালে জাহান্নাম, যদি বিশ্বাস করেন। আর দুনিয়া সিজদুল মুমিনিন, যদি আপনি প্রকৃত মুমিন হন তাহলে আপনার জন্য দুনিয়াটা জেলখানা, অনেক কষ্ট আসবে, অনেক বিপদ আসবে। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে বলেছে, আমরা তোমাদের জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, ইজ্জতের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। হে রাসূল, আপনি ঘোষণা দিন, যারা ধৈর্য ধারণ করলো এবং ঈমানের সাথে থাকলো তাদের জন্য আমার সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কারণে বলবো, সর্ব অবস্থায় আমরা ইসলামের পথে চলার চেষ্টা করব। এবং আমি আমার ব্যাপারে একটি কথা বলতে চাই, আমি মাদ্রাসায় পড়ুয়া কোনো স্টুডেন্ট না, মাদ্রাসায় বারান দিয়ে হাঁটিনি। আমি ইসলামকে মানার চেষ্টা করি। তো মানার চেষ্টা করা যদি দোষ হয়, এটা তো এই মানার চেষ্টা করার কারণে তো আমার মানে আমার ব্যাডগুলো খুব ভাইরাল হচ্ছে। যদি নর্মাল শার্ট প্যান্ট পরে আসতাম, চুলের কাটনি দিয়ে আসতাম, তখন তো কেউ কিছু বলতো না। আরে যুবক সে প্রেম করবে না তা কি করবে? দোষটা হলো হুজুর হয়ে কি বিপদে পড়লাম নাকি? না, তুই ওইটা তো লাস্টে স্বীকার করছিস, সেটা বল। যা ভুল তা ভুল, সেটা হুজুরের জন্য হোক, আর ওই দাঁড়িয়ে যে প্রসাব করে আর যে সিগারেট খায়, গাঁজা খায়, তার জন্যও ভুল। সেম ভুল সবার জন্যই ভুল। আমার জন্য হোক আর তোর জন্য, এভাবে বল, তাই তো ভুল সবার জন্যই ভুল। এটা বলে আমি আমার কথা শেষ করছি। আর কথা কি দিয়েছিস সেটা মনে আছে তো? কথা জি মনে আছে। মনে আছে?
2 বছর আমি চেষ্টা করবি, কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড অনেক করব চাপ না। চুপ দিলে যাবি, বাট চেষ্টা করবি না হ্যাঁ, যাওয়ার। সর্বমানে কারণে এই 2 বছরে কি করবি? 2 বছর নিজেকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো, যাতে করে যে কথা বলবি সে কথা যদি বিশ্বাস করিস সেটা যেন বলতে পারিস। এই আজকে 2024 সাল 17ই মে, 2026 সাল 17 মের আগে আমার কোনো প্রোগ্রাম আমি অ্যাকসেপ্ট করব না। যদি মানে এখানে তারা একটু ব্ল্যাকমেইল করে, যেমন খুব মানে আমার আচ্ছা যাবি, খুব বেশি বাড়াবাড়ি করলে যাবি, কিন্তু চেষ্টা থাকবে না যাওয়ার। এই ইন বিটুইন 2 বছরে কি করবি তুই? এই 2 বার নিজেকে নিজের মতো করে তো আল্লাহর যোগ্য বান্দা হিসেবে নিজেকে তৈরি করব, আর মানুষের মতো মানুষ হব, জ্ঞান আর প্রজ্ঞা আল্লাহর কাছে বাড়াবি। বাড়াবো, মানে নিজেকে মানে প্রস্তুত করব আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য। তখন মনে হবে যে আমি কাউকে কিছু নসিহত করতে পারি, যেহেতু আমি ওই পথে আছি। যে জিনিসটা আমি মানি। আন্ডারস্ট্যান্ড। ওই যে সূরার রেফারেন্সটা তুই দিলি, সূরা সফের 2 নম্বরে তোমরা যা বলো কেন তা তোমরা মানো না, ওইটা করার জন্য 2 বছর চেষ্টা করব। ওইটা করার জন্য আমি 2 বছর সময় নিলাম। আলহামদুলিল্লাহ। কিছু অবজেকশন আছে আর কোনো কিছু বলার আছে তোমাদের? না, রাজু আহমেদ লিখেছেন শেষ মুহূর্তে একটু ওর মুখ থেকে ওর মায়ের মৃত্যু সম্পর্কে অনুভূতিটা জানতে চাই। রাজু আহমেদ আমার সম্পর্কে ভাই হয়। এই মৃত্যু সম্পর্কে ইয়াটা মানে এটা তুই বলছিলি যে আমি তো ইচ্ছা মতো ফটকামি করে বেড়াতাম, যখন মা মরে গেল সব উলট পালট হয়ে গেল। কেমনে মাত্র স্মৃতিতে তোর ভালো লাগে ফিরে আসে, কেমনে দেখা স্বপ্নে আসে মাঝে মাঝে। লাস্ট স্বপ্ন কি ছিল? দেখতেছি মা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। হাসি খুশি ছিল মা? একটু আলহামদুলিল্লাহ পজিটিভ। ঘুম থেকে উঠে তোর কি ফিল? এটা মুখ দিয়ে বলে বোঝানো সম্ভব নয়। মানুষ যদি বুঝতে পারে মায়ের দরদ বুঝে, যার মানে সেই বুঝবে, তা বাকি মানে কাউকে এটা বোঝানো খুব। তুই তো আসছিস ওই কাজের জন্য, যাতে মানুষের মধ্যে দরদটা পয়দা করতে পারিস। শাড়ি পরেছিলেন? জি। হাসি খুশি ছিলেন? হাসি খুশি ছিলেন। ঘুম ভাঙলো কয়টায়? ভোরবেলা আজান দিচ্ছিল। তোর সাথে কথা বলছে? না, কথা হয়নি। তবে ঘুম ভাঙার পরে তোর রিয়াকশন? আমি ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়েছি, তারপর সুন্নাত নফল পড়ে ওটা প্রায় ফজরে আজান হচ্ছিল প্রায়। ওটা বিশ্বাস করি সময় বীর সত্য হয় নাকি? হ্যাঁ। আর ওই যে মসজিদে ছিলাম ইতিকাফে, রমজান মাস। ইতিকাফের মধ্যে এই লাস্ট রমজান? জি। কয় দিনের দিন? 25। আর সবে কদরের সম্ভব রাতেই ছিল 25। আল্লাহ কবুল করুন। তারপর কি করলি? মায়ের সাথে কথা বললি একা একা? নামাজ পড়ে চোখের পানি ঝরে আল্লাহর দরবারে দোয়া করলাম। মায়ের সাথে কথা বললি না নিজের মতো করে? কি বলবো, এই যে গোটা দুনিয়া তোর এত, আমি কোনোদিন এত কাহিনী করতে দেখিনি, এত বদনাম করতে দেখিনি, এবং কেউ কোনো বড় কোনো এলিগেশন তোর নামে দিতে পারেনি। তুই কাউকে খুন করছিস, তুই কারোর সাথে জেনা করছিস, এরকম বড় কোনো এলিগেশন দেয়নি, কিন্তু উল্টাপাল্টা কথা তোর নামে। এবং আমি জানি যে মানুষ যখন প্রচন্ড ঈর্ষা করে তখন এগুলো বলে, এবং এটাও জানি যে টুকটাক যখন ভুল থাকে তখন এই জিনিসগুলো কাজে লাগানোর চেষ্টা করে। কিন্তু আমার তোর জন্য গুড পার্ট হচ্ছে এটা, কারো বিরুদ্ধে কোনো অবজেকশন দিসনি। আমি যার সম্বন্ধে তুই শুনছো, তুই চিনিস তাদেরকে, তুই বিচকে হাসিস আর বলেছিস যে না তেমন কোনো তার সাথে আমার খারাপ সম্পর্ক নাই, তুই চাইলেই বলতে পারতি। তাই অনেক খারাপ হয়তো তুই, আমরা এটা তো ইনভেস্টিগেটেড জার্নালিজমের কোনো প্রোগ্রাম না যে আমরা ইনভেস্টিগেট করে বের করে ফেলবো যে কার মধ্যে কি আছে, বাট আমার মন বলে তোর মতো ছেলে একদিন অনেক ভালো হিসাবে সামনের দিকে প্রতিষ্ঠিত হবে। আর যারা ঈর্ষার কারণে কোনো কিছু বলে তারা জ্বলতে পুড়তে মরতে থাকবে। বাঙালির মধ্যে এরকম জ্বলে পোড়া ছাই হয়ে যাওয়ার মানুষের খুব বেশি প্রয়োজন। তোমার সাথে কি কথা হয় রে? তাই কথা হয় না, নানু বাড়িতে গেলেই কবর জিয়ারত করে দোয়া করি আল্লাহর কাছে। আমি তো আমার বাবার সাথে কবর জিয়ারত করতে গিয়ে কথা বলি। কথা বলিস না? আমি কথা কি বলবো, আমি কথা খুলে মানে ওখানে গিয়ে দাঁড়িয়ে বলি সন্তান হিসেবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বুলেটের টিকার চাপলে বুলেটের গুলি মিস হতে পারে, সন্তান বাবা মার জন্য দোয়া করে সেই দোয়া কখনো মিস হয় না, আল্লাহ ফেরায় না। সন্তান হিসেবে, পাপী সন্তান হিসেবে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমার মাকে জান্নাতুল ফেরদাউসে সুউচ্চ মাকাম দান করো। আর কি কথা, আর কি কমেন্টস আছে নতুন কাহিনী? না, আহসান হাবিব বলেছিলেন যে ওর মা খুব ভালো মানুষ ছিলেন, আমাকে খুব পছন্দ করতেন। তো আমরা একটু আহসান হাবিবের কাছে, আহসান হাবিব আপনি তো ওকে খুব মানে ব্যক্তিগতভাবে ছিলেন, ফ্যামিলির দিক থেকে ছিলেন, তাই না? আপনি বললেন
হ্যাঁ, না আমরা এখন একদম লাস্টের দিকে আছি। না না, কারো পরীক্ষা নেওয়া দরকার নাই। না, কোনো আমার মন পরীক্ষার দরকার বলতেছে নেই। সেটাই যে আসার তুই মানে একদিন ভালো কিছু করে দেখ। আপনি যদি এই যে এত কমেন্টস দেখতে এদের কারো পারলেন, কথা তো নেইনি, হাজারো যদি কমেন্টস। এদের বিপরীতে কিছু বলার থাকে আপনি কমেন্টে বলতে পারেন। এরকম শত শত কমেন্টস, কারো কমেন্টস নেইনি। সবার বিপক্ষে গিয়ে জন্য তুই আমাকে গুরু বলে সম্বোধন করতেই পারিস, যে সবার বিপক্ষে গিয়ে তোর পক্ষে নিয়ে আমি কথা বলতেছি, তোকে বুকে জড়ায় ধরতেছি, তোর জন্য দোয়া করতেছি, আশা করতেছি যে 2 বছর তুই আসলে কোনো কিছু নেওয়ার দরকার নাই, তুই নিজেকে শুধরা, যা তুই বলিস, বলতে পছন্দ করিস, তার জন্য ব্যক্তি জীবনে তুই নিজে এক্সারসাইজ করিস, সেভাবে নিজেকে তৈরি কর। না হয়তো আমি এদের কথায় ভায়োলেটেড হয়ে যেতাম, হয়নি তো, করতে পারছে আমাকে। তুই নিজে কমেন্টস গুলো দেখিস কত বাজে বাজে কমেন্টস তোর সম্বন্ধে, আর কত জন করতেছে, একজন না কিন্তু। আমাকে কি ডাইলুটেড করতে পারছে? পারেনি কিন্তু। আমার ভালোবাসা তো ঠুনকো না, এটা ক্লোজ কোয়ার্টারের প্রেম না, এটা মানুষকে ভালোবাসার প্রেম, এটা কল্পের সাথে কল্প মিলিয়ে যাওয়ার প্রেম। স্রষ্টা যেমন কথা দিয়েছেন যে তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, আমার দিদার হবে আরসে আজিমে। আমি এই জন্য প্রায়শই বলি যে সিঙ্গারা খেতে ভালোবাসে শামীমের দোকানে, অথবা চা ওই যে রহমানের, এগুলো একসময় ফিকে হয়ে যায়। আর ভালো লাগা মিশে আছে দূর কোনো পরবাসে, ওটা স্বর্গে, বেহেশতে, জান্নাতুল ফেরদৌস। ভালোবাসা মিশে আছে দূর কোনো পরবাসে, যেখানে স্রষ্টা আর সৃষ্টি মিলেমিশে কাছে থাকে। খোদার দিদার হলে বান্দার আর চাওয়া পাওয়ার থাকে কি? শুধুই ভালোবাসা, প্রেম, মাস্তি, ফিলিংস, এখানে ভালো থাকা যায় কি? তো সেই দিনের প্রতীক্ষায় আমরা সবাই, যেখানে রুহুর সাথে রুহু কথা বলবে, কল্পের সাথে কল্প মিলে যাবে। যে বুজুর্গ বলেছেন আনাল হক, আমি খোদা, তার জন্য তাকে ফাঁসি দিয়েছিল, কিন্তু সে তো তখন তার সত্তার সাথে খোদার সত্তাকে মিলিয়ে ফেলেছিল, যেটাকে ফানাফিল্লা বলা হয়। রুহানি প্রেমের কথা বলা হয়, স্রষ্টা সৃষ্টির অদ্ভুত রকমের মেলবন্ধনের কথা বলা হয়। এই অদ্ভুত রকমের আধ্যাত্মবাদের প্রেমের আমাদের দেখা মিলুক, যদি এটা সম্ভব নয় পৃথিবীতে, বাট দেখা মিলুক, সে প্রত্যাশা আমরা সবাই থাকি। তখনই আমরা বলতে পারবো যে শুধুই খাওয়াতে, শুধুই ভালোবাসাতে, শুধুই মাস্তিতে, শুধুই প্রেমে ভালো থাকা যায় না। ভালো লাগা মিশে আছে দূর কোনো পরবাসে, আর সে আছে মেয়ে। আল্লাহ যেখানে কথা দিয়েছেন তুমি ভেজবাসী হলে আমি তোমাকে দিদার দিব। ভালোবাসা মিশে আছে দূর কোনো পরবাসে, যেখানে স্রষ্টা আর সৃষ্টি মিলেমিশে কাছে থাকে। খোদার দিদার হলে বান্দার চাওয়া পাওয়ার থাকে কি? তাই বল, শুধুই ভালোবাসা, শুধুই প্রেম মস্তিতে ভালো থাকা যায় কি? যায় না। বিদায় নিচ্ছে আজ মেয়েদের শ্যাম, সাইনিং অফ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছিলেন, মুসলিম খান, দিদার হুসেইন এবং আরো অনেকেই, বর্ষার জয়ী, তারপরে মুশফিকুল ইসলাম জয় এবং আরো অনেকেই। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছিলেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো আমি শান্ত বিদায় নিচ্ছি ভালোবাসার বাংলাদেশের আজকের এই আয়োজন থেকে। আম, সবাই আগামীকালকে ছুটির দিন, দারুণভাবে উপভোগ করুন পরিবার পরিজনদের সাথে এই দিনটি। এবং উপরে যিনি আছেন দ্য অলমাইটি, তিনি সবাইকে সঠিক বুঝ দান করুক, এমনটাই আমরা প্রত্যাশা করতে পারি আমাদের আজকের আয়োজনের শেষে। ভালো থাকছেন সবাই, আমি শান্ত বিদায় নিচ্ছি। আডিওস।